ভাই বোন আমার কলেজের প্রামাণিকেরা, আপনাদেরকে শুরুতে একটা গুড নিউজ দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আমাদের ন্যারেশন মানে হচ্ছে টেন্সের খেলা। আমি আবার বলে দিচ্ছি, প্রথম কথা একটু সবাই লিখবেন প্লিজ। ন্যারেশন আমরা ওই যে ভয়েস চেঞ্জে কি বলেছি, প্যাসিভ মানেই বিক্রি বা ভয়েস চেঞ্জ মানেই হচ্ছে বিভার প্লাস বিক্রি। ভয়েস চেঞ্জ মানে হচ্ছে বিভার প্লাস বিক্রির খেলা, আর ন্যারেশন মানেই হচ্ছে টেন্সের খেলা। লিখে দেন প্লিজ, ন্যারেশন মানেই হলো টেন্সের খেলা। টেন্স এর খেলা, ন্যারেশন মানে কি টেন্সের খেলা। এগুলো টেন্স যে যত ভালো পারবেন ন্যারেশন সে তত ভালো পারবেন। টেন্স যে যত ভালো পারবেন ন্যারেশন সে তত ভালো পারবেন। এবং আমরা কিন্তু খেয়াল করেছেন, আমরা কিন্তু একটা কাজ করেছি। কি কাজ বলেন তো? আগে আমরা টেন্স পড়িয়েছি, তারপরে ভয়েস, তারপরে ন্যারেশন। আপনার অনেক সময় উন্মাদ হয়ে যাবে, আপনার অনেক সময় একটু একটু মানে কি বলবো, একটু পাগল টাইপের হয়ে যায়। স্যার এটা পড়ান ওইটা পড়ান। আরে পাগলা, আমি নিঃসন্দেহে এটা ভালো করে জানি আলহামদুলিল্লাহ যে আপনাদের জন্য কোনটা কখন পড়ালে কল্যাণজনক, এবং সেভাবেই পড়ানো হচ্ছে। এর চেয়ে সুন্দর সিকোয়েন্স আপনি আর পাবেন না। আপনাদেরকে একদিন আমি সিকোয়েন্সের ব্যাখ্যাটা দিব যে আমি কেন আমার যে সিকোয়েন্স, লেকচারের সিকোয়েন্স, এটা একদিনে হয় না, মিনিমাম বিগত 10 বছরের সাধনার ফলে এই সিকোয়েন্সটা আসছে। কোনটার পরে কোনটা উল্টো পড়ালে ভালো হবে সেটা আমি জানি। না বুঝে আপনারা বলেন স্যার এটা পড়ান এটা পড়ান না, কেন ভাই? আপনাকে কেন বলতে হবে? বলেন। আমি যেহেতু পড়াচ্ছি সেহেতু আমি এটা জানি যে কোনটার পর কোনটা পড়ালে ভালো হবে। যাই হোক, যেহেতু টেন্স ভয়েস এবং ন্যারেশন সরাসরি টেন্সের সাথে কানেক্টেড, এই জন্য আমরা টেন্সটা আগে পড়েছি, তারপর ভয়েস, তারপর ন্যারেশন। তো এই কথাটা না লিখলে আমি সামনে যাবো না প্লিজ। সবাই লিখতে হবে, ন্যারেশন মানেই হলো টেন্সের খেলা। দ্রুত সবাই লিখে দেন প্লিজ, সবাই লিখে দেন। সবাই লিখে দেন দ্রুত, সবাই লিখে দেন। আল্লাহ সাহায্য করেন মালিক। তাহলে ন্যারেশন মানেই হচ্ছে ভাইয়া টেন্সের খেলা। গুড, ন্যারেশন মানেই হলো টেন্সের খেলা। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, টেন্স হচ্ছে কয় প্রকার? 12 প্রকার। টেন্স হচ্ছে 12 প্রকার, মোট 12 প্রকার, তাই না? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রত্যেকটা টেন্স আবার 4 প্রকার, এভাবে করে 3টা টেন্স 12 প্রকার। ওকে ফাইন। এর মধ্যে মজার ব্যাপার হচ্ছে, লিখেন সাধারণত লেখেন তখন লিখেন পাস্ট টেন্স এবং পাস্ট, লেখেন প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স, ফিউ বা ফুটুরি টেন্স। ফুটুরি টেন্সে ন্যারেশন হয় না, ন্যারেশন হয় না। লিখতে হবে প্লিজ, এই অংশটুকু লিখে ফেলেন। প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে ন্যারেশন হয় না। প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে ন্যারেশন হয় না। প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে কি হয় না? ন্যারেশন হয় না। তাহলে প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার, পাস্ট ফিউচার টেন্স হচ্ছে 4 প্রকার, মোট কয় প্রকার? 8 প্রকার। তাহলে টেন্স হচ্ছে মোট 12 প্রকার, এর মধ্যে 8 প্রকার টেন্সের কি হয় না? ন্যারেশন হয় না। তাহলে 8 প্রকার বাদ দিলে মাইনাস করলে কত থাকে? 4 প্রকার। তার মানে আমাদের শুধু কাজ 4 প্রকার নিয়ে, শুধু কাজ 4 প্রকার নিয়ে, শুধু কাজ 4 প্রকার নিয়ে, অথবা আমাদের শুধু কাজ পাস্ট টেন্স নিয়ে। একমাত্র পাস্ট টেন্সে ন্যারেশন হয়, একমাত্র পাস্ট টেন্সে কি ভাই? ন্যারেশন হয়। এবার প্রশ্ন হচ্ছে ভাই ন্যারেশন হয় না এটা আবার কি জিনিস? আজকের পর থেকে ভাই যতবার বলবো ন্যারেশন হয় না, ন্যারেশন হয় না, আজকের পর থেকে ভাই যতবার বলবো ন্যারেশন হয় না, এই কথার মানে হচ্ছে ভাই ন্যারেশনের টেন্সের পরিবর্তন হয় না। ন্যারেশন হয় না মানে হয় না ইকুয়াল টু, হয় না, হ্যাঁ ন্যারেশন হয় না এর মানে ন্যারেশন হয় না ইকুয়াল টু, আমি এটা লিখে দিই, হয় না, ন্যারেশন হয় না ইকুয়াল টু হচ্ছে টেন্সের পরিবর্তন হয় না, টেন্স এর পরিবর্তন হয় না। ন্যারেশন হয় না মানে কি? টেন্সের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। আজ থেকে ভাই যতবার বলবো ন্যারেশন হয় না, এর মানে ন্যারেশনের টেন্সের পরিবর্তন হয় না। আজ থেকে ভাই যতবার বলবো ন্যারেশন হয় না, এর মানে ন্যারেশনের টেন্সের পরিবর্তন হয় না। তার মানে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের ন্যারেশনের টেন্সের পরিবর্তন হয় না, বা ন্যারেশন হয় না, ন্যারেশন একমাত্র পাস্ট টেন্সে। তাহলে দেখেন 12 প্রকার টেন্সের মধ্যে 8 প্রকার বাদ পড়ে গেল, থাকলো শুধু 4 প্রকার, অথবা 3টা টেন্সের মধ্যে 2টা টেন্স বাদ পড়ে গেল, থাকলো শুধু 1 প্রকার। অর্থাৎ শুধুমাত্র ফাইনালি লিখেন শুধুমাত্র পাস্ট টেন্সে ন্যারেশন হয়, ঠিক আছে? শুধুমাত্র, এবার সব লিখেন শুধুমাত্র, লিখেন শুধুমাত্র
শুধুমাত্র এটা ভুল লিখেন, শুধু পাস্ট টেন্সে নারেশন হয়, শুধু পাস্ট টেন্সে নারেশন হয়, পাস্ট টেন্সে নারেশন হয়, টেন্স এ নারেশন হয়, শুধু পাস্ট টেন্সে নারেশন হয়, শুধু পাস্ট টেন্সে নারেশন হয়, শুধু পাস্ট টেন্সে নারেশন হয়। সো দেখেন ভাই অনেক সময় আপনাদেরকে একটু জোর করে পড়াই, একটু ফোর্স দিয়ে পড়াই, খেয়াল করছেন? সত্যি করে মন থেকে বলেন, প্রথম ক্লাস আর আজকের ক্লাসের মধ্যে কোনো তফাৎ পাইছেন? অবহেলা হচ্ছে, আপনাদেরকে আর ভালো লাগতেছে না, আপনাদেরকে বোরিং মনে হচ্ছে, আমার আপনাদেরকে অবহেলা করতেছি, টাকা পেয়ে গিয়েছি এখন আমার দায়বদ্ধতা শেষ? না, এখন আর দায়বদ্ধতা নাই, টাকা তো পেয়ে গিয়েছেন। নো, শেষ ক্লাস পর্যন্ত এমনই দেখবেন ইনশাআল্লাহ, এবং দোয়া করুন যেন শেষ ক্লাসে এক বিন্দু পরিমাণ হলেও যেন আপনাদের প্রতি ভালোবাসা বাড়ে, পারবে ইনশাআল্লাহ। কারণ আস্তে আস্তে আপনারা আমার কলেজের মধ্যে ঢুকে যাচ্ছেন, আমার কলেজের টুকরা প্রিয় মানিক হয়ে যাচ্ছেন। যাই হোক, প্রিয় মানিকেরা কলেজের টুকরা ভাই বোন আমার, শুধুমাত্র পাস্ট টেন্স জেনারেশন হয়। তাহলে দেখেন ভাই যে স্টাইলে পড়াচ্ছি ঠিক সেই স্টাইলটা মনে রাখবেন, এইভাবে আপনি আবার অন্যদেরকে পড়ান। কেন আমি এতটা ফোর্স দিয়ে পড়াই, কেন এতবার আপনাদেরকে এতবার জোর করে পড়াই, বলি যে এটা লিখেন, এটা লিখেন, এটা লিখেন, এভাবে বলেন, আমার মতো বলেন। কারণ আমি যে আপনাদের কথা দিয়েছি, আপনাদের শিক্ষক হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে এক একটা সাইদুল স্যার হবেন ইনশাআল্লাহ। এখানে যারা ভর্তি হয়েছেন প্রত্যেকে একটা এক একজন সাইদুল স্যার হবেন ইনশাআল্লাহ। বলেন ভালো হবে? আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ। প্রত্যেকে একটা কি হবেন? প্রত্যেকে এক একটা সাইদুল স্যার হবেন ইনশাআল্লাহ, ভবিষ্যতে ইনশাআল্লাহ প্রত্যেকে এক একজন সাইদুল স্যার হবেন। যাই হোক, তাহলে আমরা কথাগুলো আবার সামারাইজ করে ফেলি। এই জায়গাটা থেকে আমরা চলে যাব। সেটা হচ্ছে আমরা প্রথমে বললাম টেন্স 12 প্রকার, এর মধ্যে 8 প্রকার টেন্সের নারেশন হয় না, মানে প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্সের নারেশন হয় না। নারেশন হয় না মানে নারেশন টেন্সের পরিবর্তন হয় না, শুধুমাত্র পাস্ট টেন্সের নারেশন হয়, বা শুধুমাত্র 4 প্রকার টেন্স নিয়ে আমাদের কাজ। 4 প্রকার বলতে যে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, এগুলো পাস্ট টেন্স নিয়ে আমাদের কাজ, শুধুমাত্র পাস্ট টেন্স নিয়ে আমাদের কাজ, শুধুমাত্র পাস্ট টেন্স নিয়ে কি ভাইয়া আমাদের কাজ, শুধুমাত্র পাস্ট টেন্স নিয়ে কি ভাইয়া আমাদের কাজ। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা একটু প্রমাণ দিই কথাটার, প্রমাণ দিই, দেখেন আমরা প্রমাণ দিব, এই কথাটার প্রমাণ দিব। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন ভাই, এখন প্রমাণ দিব। সুমন সে আই উইল গো টু ঢাকা। সুমন বললো, দেখেন এটা কোন টেন্সে আছে, দেখেন এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই যে বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, আমরা আগে বলেছি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স থাকলে নারেশন হয় না, হয় না মানে টেন্সের পরিবর্তন হয় না। তাহলে এই যে প্রেজেন্ট টেন্স আছে, তারপর দেখেন যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তখন নারেশনটা কি হলো, সুমন সেজ দ্যাট হি উইল গো টু ঢাকা। দেখেন যা আছে তাই, এখানেও গো টু, উইল গো টু ঢাকা, এখানেও উইল গো টু ঢাকা। অর্থাৎ আমি শুধু টেন্সটাকে মার্ক করি, দেখেন এখানেও 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 উইল, এখানেও উইল, টেন্সের কোনো পরিবর্তন নাই, যা আছে তাই, শুধু প্রোনাউনটা চেঞ্জ হয়েছে, টেন্সের কোনো পরিবর্তন হয় নাই। এবার দেখেন আমরা নিলাম এখানে সুমন ইজ সেইং দ্যাট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখেন এখানেও টেন্সের কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। এবার আমরা নিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাও টেন্সের কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। এবার নিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানেও টেন্সের কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। তার মানে এই যে প্রেজেন্ট টেন্সের যে 4টা প্রকার আছে, প্রেজেন্ট টেন্সে নারেশন হয় না, ক্রস। এবার বলেন প্রমাণিত কিনা? প্রমাণিত হলে কমিটি পি লিখেন যে স্যার প্রমাণিত। দেখেন যা আছে টেন্স যা ছিল তাই, কিন্তু নারেশনের নিয়ম কি হচ্ছে, আমরা জানি উইল থাকলে উড হয়, ক্যান থাকলে কুড হয়। তাহলে এই উইলটা উড হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না কেন? কারণ এখানে প্রেজেন্ট টেন্স আছে। তাহলে প্রেজেন্ট টেন্সের 4টা দিয়ে আমরা প্রমাণ দিয়ে দেখাইলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, 4টা দিয়ে আমরা প্রমাণ দিয়ে দেখাইলাম। বই বিক্রি অত সহজ কেন? হ্যাঁ, যাই হোক, তাহলে 12 প্রকার টেন্সের মধ্যে এই যে 8 প্রকার বাদ পড়ে গেল, 2টা টেন্স বাদ পড়ে গেল, শুধু টেন্স থাকলো পাস্ট টেন্স। তাহলে ব্যাপারটা সহজ হলো না কঠিন হলো? সহজ হয়ে গেল। দেখেন ক্লাসের শুরুটাই কিন্তু আমরা সহজ করে দিই। তো পড়াশোনা আসলে এইভাবে করতে হয় বা করাইতে হয়, শুরুতে কিন্তু আমরা সহজ করে দিলাম যে ভাই 12 প্রকার টেন্সের মধ্যে 8 প্রকার বাদ, শুধু কাজ 4টা নেই, বা শুধু কাজ পাস্ট টেন্স নেই, তাহলে কাজটা সহজ হয়ে গেল। যাই হোক, তাহলে প্রমাণিত হলে কমেন্টে পি লিখেন, গুড, প্রমাণিত। এবার দেখেন আমরা ফিউচার টেন্স দেখাবো, ফিউচার টেন্স খুব খেয়াল করেন, এখান থেকে এই পর্যন্ত আছে ফুটুরি টেন্স বা ফিউচার টেন্স, ফুটুরি টেন্স বা ফিউচার টেন্স। খুব খেয়াল করেন, এই যে ফিউচার, এখানে সুমন উইল সে, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। দেখেন এখানে টেন্সের কোনো পরিবর্তন নাই, যা আছে তাই উইল। এখানে দেখেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে, দেখেন দো টেন্সের কোনো পরিবর্তন নাই, যা আছে উইল। এখানে দেখেন ফিউচার পারফেক্ট টেন্স আছে, কোনো পরিবর্তন নাই, টেন্সের উইল। এখানে দেখেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এখানেও কি কোনো পরিবর্তন নাই, যা আছে তাই দেখেন উইল। তাহলে খেয়াল করে দেখেন ফিউচার টেন্সের নারেশন হয় না বা টেন্সের পরিবর্তন হয় না, যাদের ব্যাপারটা প্রমাণিত তারা কষ্ট করে একটু লিখি পি, অথবা লিখেন টু পি, স্যার দুইটাই প্রমাণিত। তাহলে প্রেজেন্ট টেন্সে নারেশন হয় না, ফিউচার টেন্সে নারেশন হয় না, দুইটাই যাদের প্রমাণিত তারা কমেন্ট লিখে টু পি, যে স্যার আলহামদুলিল্লাহ সত্যি প্রমাণিত, স্যার আপনি সত্যবাদী, আপনি সত্য বলিয়েছেন, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে নারেশন হয় না, হয় না মানে নারেশনের পরিবর্তন হয় না। আজকের পর থেকে ভাই যতবার বলবো নারেশন হয় না, এর মানে বুঝে নেবেন নারেশনের টেন্সের পরিবর্তন হয়। দেখেন এই যে যা আছে তাই, এখানে উইল ছিল, সেম উইল 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 উইল, সেম উইল উইল সেম উইল উইল,
ওকে, এবার খেয়াল করে দেখেন, গুড, টুপি, সবার টুপি আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করে দেখেন মজা কাকে বলে, মজা কাকে বলে, এবার খেয়াল করে দেখেন, এবার খেয়াল করে দেখেন, আমরা জাস্ট এখান থেকে এই যে সেটটা কেটে দিয়ে একটা এখানে সেট বসাই দিলাম, সুমন সেট, খুব খেয়াল করেন, হ্যাঁ, সুমন সেট, তাহলে সুমন সেট, তাহলে এটা কোন টেন্স হয়ে গেল, পাস্ট টেন্স, খুব খেয়াল করেন, পাস্ট টেন্স। যখনই এখানটাতে আমরা পাস্ট টেন্স দিলাম, সুমন সেট আই উইল গো টু ঢাকা, এখানে যখন পাস্ট টেন্স বানাই দিলাম, ডান করে এখানে উল্টা হয়ে গেছে, খেয়াল করে দেখেন, উল্টা হয়ে গেল, উল্ট। সুমন সেট, এখানে সেট হবে না, তখন তখন সেট হবে, সুমন সেট দ্যাট হি উইল গো টু ঢাকা। দেখেন প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের আটটা টেন্স নিয়েছি, কোনো পরিবর্তন নাই, যেই মাত্র আমরা এখানে পাস্ট টেন্স দিলাম, সাথে সাথে উল্টা হয়ে গেল, উড, উল্টা হয়ে গেল, উড, উল্টা হয়ে গেল, উড, উল্টা হয়ে গেল, উড, উল্টা হয়ে গেল, উড। এবার ক্লিয়ার কিনা বলেন? তাহলে তিনটা বিষয় প্রমাণিত হলো, তোমরা লিখবেন 3P আলহামদুলিল্লাহ, 3P আলহামদুলিল্লাহ। তাহলে প্রেজেন্ট টেন্সে নারেশন হয় না, ফিউচার টেন্সে নারেশন হয় না, মানে হয় না মানে টেন্সের পরিবর্তন হয় না, নারেশন হয় একমাত্র পাস্ট টেন্সে। এই তিনটা বিষয় প্রমাণিত হলে আমরা লিখব 3P। গুড, 3P আলহামদুলিল্লাহ, 3P আলহামদুলিল্লাহ, 3P গুড, মাশাআল্লাহ, সবার 3P, সবার 3P আলহামদুলিল্লাহ। সবার 3P আলহামদুলিল্লাহ, সবার 3P আলহামদুলিল্লাহ, সবার 3P, থ্যাংক ইউ সো মাচ, সবার 3P, সবার 3P আলহামদুলিল্লাহ, গুড। ওকে, ফাইন 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 আলহামদুলিল্লাহ, ওকে ওকে ফাইন, চলেন আমরা সামনে যাই, কেউ অনেকে রাগ করে ভাই বোন আমার, চলেন আমরা সামনে যাই। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওকে। আমরা জানি যে ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন মানে হচ্ছে বক্তার বক্তব্যটা সরাসরি তুলে ধরা, যেমন সুমন বলেছে আই লাভ ইউ, আপনি সুমনের কথাটা সরাসরি বললেন যে সুমন তোমাকে বলেছে আই লাভ ইউ, সুমনের কথাটা সুমন যেমনে বলছে অমনে তুলে ধরলে ডিরেক্ট, তাই না? বলেন সুমন বলেছে আই লাভ ইউ, আপনি বললেন না যে সুমন তোমাকে বলেছে আই লাভ ইউ, তাহলে সুমনের কথাটা আপনি হুবহু তুলে ধরেছেন, ডিরেক্ট ন্যারেশন। আর যদি আপনি আপনার মতো করে তুলে ধরেন তখন সেটা হয়ে যাবে ইনডিরেক্ট ন্যারেশন। সুমন তোমাকে বলেছে সে তোমাকে ভালোবাসে, তাহলে সুমন কিন্তু সে তোমাকে ভালোবাসে এই কথাটা বলে নাই, সুমন বলছে আমি তোমাকে ভালোবাসি, ওই কথাটা আপনি আপনার মতো করে তুলে ধরলেন। যাই হোক, এটা আমরা জানি, এখানে আমরা সমানত্ব করবো না, ইনডিরেক্ট ইনডিরেক্ট নিয়ে আমরা এখানে সমানত্ব করবো না। এইখানে দেখেন ন্যারেশনের পরিবর্তন হয় চারটা জায়গায়, এইটা গুরুত্বপূর্ণ ব্যাপার, খুব খেয়াল করেন। ন্যারেশনের পরিবর্তন হয় কয়টা জায়গায়? চারটা জায়গায়। ন্যারেশনের পরিবর্তন হয় চারটা জায়গায়। ন্যারেশনের পরিবর্তন হয় কয়টা জায়গায়? কি হবে না আমার চারটা জায়গায়, কয়টা? চারটা, খুব খেয়াল করেন, ভালো লাগবে, হ্যাঁ, চারটা জায়গায় দেখেন ন্যারেশনের পরিবর্তন হয় চারটা জায়গায়, পরিবর্তন হয় চারটা জায়গায়। এক নম্বর যে পরিবর্তন সেটা হচ্ছে টেন্স, টেন্সটা চেঞ্জ করতে হয় বা চেঞ্জ হয়। দুই নম্বর টাইমটা চেঞ্জ হয়। তিন নম্বর হচ্ছে আপনার প্রোনাউনটা চেঞ্জ হয়। আর চার নম্বর হচ্ছে ইউজিং রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বগুলো চেঞ্জ হয়। এই চারটা জায়গার পরিবর্তন আপনি শিখে ফেললে ন্যারেশন হয়ে যাবে ইকুয়াল টু পানি, ন্যারেশন হয়ে যাবে ইকুয়াল টু পানি, ন্যারেশন ইকুয়াল টু কি হয়ে যাবে বলেন ভাই বোন আমার? ন্যারেশন ইকুয়াল টু হয়ে যাবে পানি, ন্যারেশন ইকুয়াল টু পানি। এই চারটা পরিবর্তন শিখতে পারলে ন্যারেশন হয়ে যাবে কি ভাইয়া? খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। এক নম্বরে আমরা টেন্সটা চেঞ্জ হয় কিভাবে সেটা আমরা দেখবো, খেয়াল করেন, ভালো লাগবে, হ্যাঁ, খুব খেয়াল করেন। সারা জীবন পড়ছেন, আজকেও পড়বেন, আজকের পড়ার মধ্যে একটু ভিন্ন টেস্ট পাবেন, আজকে একটু পোলাও পোলাও গ্রান পাবেন, একটু কাচ্চি কাচ্চি ভাব পাবেন ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন, ভালো লাগবে কি ভাই বোন আমার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা সবাই জানি, খেয়াল করে দেখেন, আমরা যদি একটু সহজ করে বলি, যে মনে করেন যে আপনি, খেয়াল করে দেখেন, আপনি আর আপনার বান্ধবী, আপনার বান্ধবী, আপনার কি, আপনার বান্ধবী, খুব খেয়াল করেন, আপনি আপনার বান্ধবী, বান্ধবী, আপনি আপনার বান্ধবী, আপনারা নিয়ত করলেন সারা জীবন একসাথে থাকবেন, হ্যাঁ, পাশাপাশি থাকবেন, দুইজন মিলে একটা বিয়ে করবেন, থুকু মানে দুইজন মিলে দুইটা বিয়ে করবেন, দুইজন পাশাপাশি বাড়ি বানাবেন, সারা জীবন একসাথে থাকবেন। তো খেয়াল করে দেখেন, আপনার বাড়ি যখন একতলা হবে, খুব খেয়াল করেন, আপনার বাড়ির যখন একতলা হবে, ধরেন এটা হচ্ছে আপনি, আপনার নাম হচ্ছে প্রেজেন্ট, আর আপনার বান্ধবীর নাম হচ্ছে পাস্ট, খুব খেয়াল করেন, প্রেজেন্ট এবং পাস্ট। আপনি হচ্ছে প্রেজেন্ট, আপনার বান্ধবীর নাম পাস্ট। তো আপনার বাড়ি যখন একতলা হয় তখন আপনার বান্ধবীর বাড়িরও কয়তলা? একতলা। আপনার বাড়ি যখন দোতলা, যে আপনার বাড়ির যেটা দোতলা, আপনার বান্ধবীর বাড়িরও সেটা কি? দোতলা।
আপনার বাড়ির যদি হয় 3 তলা তাহলে আপনার বান্ধবীর বাড়িরও কয় তলা? 3 তলা। আপনার বাড়ির যদি হয় 4 তলা তাহলে আপনার বান্ধবীর বাড়িরও কয় তলা? 4 তলা। বুঝছেন না? আপনার 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 বান্ধবীর পাশাপাশি বিল্ডিং বানিয়েছেন, তো দুজনের বাড়ি তো সেমই হবে। আপনার বাড়ির একতলা, আপনার বান্ধবীর বাড়ির একতলা, আপনার বাড়ির 2 তলা, আপনার বান্ধবীর বাড়ি কি 3 তলা? না তো 2 তলা। ঠিক সেম টু হবে। আমার যদি দেখেন যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ইনডিফিনিট টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্সের 1 নাম্বার টেন্স, মনে রাখবেন। পানি দাও। মনে রাখবেন এই যে ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স হচ্ছে যে কোনো টেন্সের 1 নাম্বার টেন্স। এজন্য ইনডিফিনিট টেন্সকে আমরা নাম দিয়েছি 1 নাম্বার, কন্টিনিউয়াস কে আমরা নাম দিয়েছি 2 নাম্বার, তারপর পারফেক্ট কে আমরা নাম দিয়েছি 3 নাম্বার টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস এর নাম দিয়েছি 4 নাম্বার। এটা বুঝছেন কেউ? তো ভাই বোন, সাইদুল স্যারের একটি টেকনিক পারবো অনেক বোমার মতো, তাই না? দুষ্ট বলাবান বান্দর যা শয়তান। এই দেবরা সুন্দর হয়েছে বাড়িতে গিয়া। খেয়াল করে দেখুন কেউ ভাই বোন আমার, খুব খেয়াল করেন, খুব খেয়াল, ভালো লাগবে। তাহলে ইনডিফিনিট টেন্স হচ্ছে যে কোনো টেন্সের 1 নাম্বার, কন্টিনিউয়াস হচ্ছে যে কোনো টেন্সের 2 নাম্বার। কারণ ইনডিফিনিট প্রেজেন্টেরও ইনডিফিনিট 1, পাস্টেও ইনডিফিনিট 1 নাম্বারে, ফিউচারও ইনডিফিনিট 1 নাম্বার। তাহলে ইনডিফিনিট টেন্সকে আমরা নাম দিয়েছি 1 নাম্বার টেন্স, কন্টিনিউয়াস টেন্সের নাম দিয়েছি 2 নাম্বার টেন্স, পারফেক্ট টেন্সের নাম দিয়েছি 3 নাম্বার, পারফেক্ট কন্টিনিউয়াস 4 নাম্বার। যদি যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার বাড়ির একতলা, আপনার বান্ধবীর বাড়ির একতলা, ঠিক সেম। যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? বরাবর পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আপনার বাড়ি, আপনার নাম হচ্ছে প্রেজেন্ট, আপনার বান্ধবীর নাম হচ্ছে পাস্ট। আপনার এক, আপনার বান্ধবীর এক। আপনার প্রেজেন্ট ইনডিফিনিট, আপনার বান্ধবীর কি? পাস্ট ইনডিফিনিট। যাই হোক, এটুকু আশা করি ক্লিয়ার। এইটুকু নিয়ে ঝামেলা হবে না, এইটুকু আশা করি ক্লিয়ার, এটুকু নিয়ে ঝামেলা হবে না। এবার খেয়াল করে দেখুন আমার, আমরা প্রেজেন্ট থাকলে পাস্ট টেন্স বানাবো সবসময়। কি বানাবো? প্রেজেন্ট থাকলে পাস্ট টেন্স, প্রেজেন্ট থাকলে পাস্ট টেন্স। এবার দেখুন যদি প্রশ্নে থাকেই পাস্ট টেন্স, এবার কি করবেন? এবার একটু খেলা দেখতে হবে, মানে এই খেলাটা মজা, খুব খেলা ভালো লাগবে। তাহলে যদি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা আগে বলেছি ইনডিফিনিট মানে কয় নাম্বার টেন্স? 1 নাম্বার টেন্স। এবার দেখেন এখানে একটা মানে সিরিজ হবে, সিরিজ। সিরিজ হচ্ছে বেজোড় সিরিজ অথবা জোড় সিরিজ। সিরিজ মানে বুঝেন তো? সিরিজ মানে এমন একের পরে যদি 3, কথা বলছেন না, 3 এর পরে হলো 5, এগুলো সিরিজ বলে। আবার 2 এর পরে 4, 4 এর পরে 6, এগুলো সিরিজ। এবার খেয়াল করে দেখুন, যদি এখানে 1 থাকে, 1 বলতে ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে 3 হবে। 1 থাকলে কত হবে? 3 হবে। 1 থাকলে কত হবে ভাইয়া? 3 হবে। তাহলে 1 মানে কি? ইনডিফিনিট টেন্স। 3 মানে কোনটা বলেন তো? ইয়েস, পারফেক্ট টেন্স। 1 মানে ইনডিফিনিট টেন্স, 2 মানে কন্টিনিউয়াস, 3 মানে পারফেক্ট, 4 মানে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে খেয়াল করে দেখেন সিরিজটা কি? কারণ সিরিজটা ভালো লাগবে। 1 থাকলে 3 হবে। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে সেক্ষেত্রে কি 1 থাকলে 3 হবে, মানে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এবার দেখেন কন্টিনিউয়াস টেন্স, তাহলে কন্টিনিউয়াস মানে কয় নাম্বার? 2 নাম্বার টেন্স। তাহলে 2 থাকলে কত হবে? সিরিজটা কি? 4 হবে। এই তো বুঝে গেছেন। এই যে 2 থাকলে কত হবে দেখেন? 2 থাকলে 4, তাই না বলেন? তাহলে 1 থাকলে মানে মাঝখানে 1 বাদ পড়বে, মাঝখানে 2 বাদ পড়বে, মাঝখানে এই যে 3 বাদ পড়বে, এক এক করে বাদ পড়বে আর কি। বুঝতে পেরেছেন? যাই হোক, তাহলে 1 থাকলে 3 হবে, 2 থাকলে 4 হবে। এবার দেখেন পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট মানে কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে 3 থাকলে কত হবে? সিরিজ অনুযায়ী মাঝখানে 4 বাদ পড়বে, 4 বাদ পড়বে, তাহলে কত হবে? 5 হবে। ভালো লাগবে দেখেন। সারা জীবনে এমন কোন ইনফরমেশন জীবনে পান নাই, বুঝেন না? সারা জীবনে হয়তো এমন কোন ইনফরমেশন কোনোদিনও পান নাই, খেয়াল করেন, ভালো লাগবে। তাহলে 1 থাকলে 3 হবে, বেজোড়, বেজোড়ের সাথে বেজোড়, জোড়ের সাথে জোড়। 2 থাকলে 4 হবে, 3 থাকলে 5 হবে। এবার খেয়াল করে দেখেন 5 নাম্বার বলতে কোনো টেন্স পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। খেয়াল করেন, ভালো লাগবে। আমি আগে বলেছি দেখেন, এই যে এখানে নো চেঞ্জ, আমরা সারা জীবন করে আসছি নো চেঞ্জ। পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ, কিন্তু কথা হচ্ছে নো চেঞ্জ কেন হবে? এটা আসমান থেকে নাজিল হয়। ক্লাস এই যে নো চেঞ্জ, এটাকে আসমান থেকে নাজিল হয়েছে না তো? পৃথিবীর কোনো কিছু এমনি এমনি হয় না প্রিয় ভাই বোন আমার, কোনো না কোনো কারণ থাকে। এই যে আমরা সারা জীবন জন্মের পর থেকে পড়েছি নো চেঞ্জ, নো চেঞ্জ, নো চেঞ্জ। ওরে ভাই, নো চেঞ্জ কেন হবে সেটা ব্যাখ্যা পৃথিবীর কোন জায়গায় পেয়েছেন? আজকে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। তাহলে আমি আবার বলছি, খেয়াল করেন। তাহলে 1 থাকলে 3 হবে, 2 থাকলে 4 হবে, 3 থাকলে কত হওয়ার কথা ছিল? 5, কিন্তু 5 বলতে কোনো টেন্স এই পৃথিবীতে নাই, এই জন্য নো চেঞ্জ। তাই খেলাটা বুঝছেন? এবার খেয়াল করে দেখেন, যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কয় নাম্বার টেন্স? 4 নাম্বার। তাহলে কত হওয়ার কথা ছিল? 6 হওয়ার কথা ছিল, কিন্তু 6 নাম্বার বলতে কোনো টেন্স পৃথিবীতে নাই। মোবাইল তার কাছে জিজ্ঞেস করো, অ্যান্ড্রয়েড তার কাছে জিজ্ঞেস, তার কাছে জিজ্ঞেস করো আছে নাকি, জিজ্ঞেস করো না। আচ্ছা, তারপর খেয়াল করে দেখেন, 4 থাকলে 6 হওয়ার কথা ছিল, কিন্তু 6 নাম্বার বলতে পৃথিবীতে না, এই জন্য বলছে। এবার সত্যি করে বলেন, এই ব্যাখ্যাটা জীবনে
প্রথমবার জানলেন কারা কারা, তারা লিখেন প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। দ্রুত স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। সারা জীবন আমরা করছি মুখস্থ। কি করছি? মুখস্থ। কি করছি? মরিয়ম খাতুন স্যার গরুর গোস্ত, যা দুষ্টু বান্ধব নেই, গরুর গোস্ত না মুখস্থ। সারা জীবন আমরা কি করছি? মুখস্থ। আর আজকে বললাম আমরা বুঝে বুঝে সারা জীবন খালি মুখস্থ। পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নো চেঞ্জ। নো, মুখস্থ করার দরকার নেই, বুঝে বুঝে পড়তে হবে, তাহলে এটা আজীবন মনে থাকবে। খেয়াল করে দেখেন, 1 থাকলে 3 হবে, 2 থাকলে 4 হবে, তাহলে 3 থাকলে 5 হওয়ার কথা ছিল। বিশ্বাস করেন 5 বলতে কোনো পৃথিবীতে যদি থাকতো অবশ্যই এখানে 5 নাম্বার হতো। হ্যাঁ, তারপরে 4 থাকলে কত হবে? 6 হবে। যদি 6 বলতে কোনো পৃথিবীতে থাকতো বিশ্বাস করেন এখানে 6 হইতো। কিন্তু 5 6 বলতে কোনো পৃথিবীতে নাই, এই জন্য নো চেঞ্জ। এই জন্য কি ভাই জিনিসটা প্রথমবার জানলাম কাকে বলেন? ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। এবার বলেন খুশি কিনা? বলেন ভর্তির টাকাকে পোষাইছে? যে টাকা দিয়ে ভর্তি হয়েছেন পোষাইছে? তা আমি আফসোস, মানে আমার অক্ষমতার প্রতি, আপনারা ঠিকই আছেন, আফসোস আমার অক্ষমতার প্রতি যে আমি ব্যর্থ, আমি আপনাদের বুঝাইতে পারিনি। দেখেন আমাদের আলহামদুলিল্লাহ আপনারা দেখেন এই যে এত সুন্দর করে বেসিক থেকে ইংরেজিটা শিখতেছেন, এবার যদি বাংলা শিখেন, ম্যাথ শিখেন, জিকে শিখেন, আপনার আপন বাবা, আপনার মা, আপনার ভাইও হয়তো আপনাকে এভাবে মোটিভেশন দিবে না যেভাবে আমি দিচ্ছি। আমার সাথে রাগ করবেন না, তারা আমার থেকে অনেক উপরে, কিন্তু এই জায়গায় আমি তাদের থেকে উপরে। বুঝতে পেরেছেন? এত সুন্দর করে পড়ানোর পরও আপনারা বুঝতেছেন না। কি বুঝতেছেন না? দেখেন এভাবে যদি একদম বেসিক থেকে বাংলাটা, ইংলিশটা, জিকে 4টা বিষয় শিখতে পারেন, সত্যি করে মন থেকে বলেন তো কোনো না কোনো একটা চাকরি হবে কিনা ইনশাআল্লাহ? তার কারণে এই বিশ্বাস আছে যে স্যার একবার যদি বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে 4টা বিষয় শিখতে পারেন, কোনো না কোনো চাকরি হবে কিনা? এটা কার কার বিশ্বাস আছে যে স্যার হ্যাঁ সত্যি বলছেন স্যার, কোনো না কোনো চাকরি হবেই হবে ইনশাআল্লাহ। হয় প্রাইমারি হবে, না হয় নিবন্ধন হবে, না হয় পুলিশ হবে, না হয় ম্যাজিস্ট্রেট হবে, না হয় বিশেষ হবে, নন ক্যাডার হবে, কোনো না কোনো চাকরি হবেই হবে। আফসোস মানে আমার অক্ষমতার প্রতি যে আমি বুঝাইতে পারতেছি না আপনাদের। আমাদের এখানে প্রায় 31 ভাই বোন, আমাদের বেশিরভাগ ভাই বোন আমাদের ফুল কোর্সে ভর্তি হয়ে গেছে, কিন্তু কিছু ভাই বোন এখনো বাকি আছে। আমি বলবো যে এই বোকামিটা করবেন না, নিজেকে নিজে ঠকায়েন না। এর থেকে বড় বোকামি পৃথিবীতে হয় না, নিজের সাথে নিজে প্রতারণা করা। সো বেশি ফুল কোর্সে ভর্তি হয়ে যায়। আপনাদেরকে বারবার বলেছি দেবে, সিটের টাকাটা দিলেই হয়ে যাবে। 3500 টাকা করছি, আপনারা সিটের দাম 1200 টাকা, 1200 টাকা দিলেই হবে। কিন্তু এরপরেও দুঃখজনক ভাবে 2-4 জন ভাই বোন এখনো বাকি আছে। আমি চাইবো 3100 ভাই বোন সবাই ভর্তি হয়ে যায় এবং সবার ভালো একটা চাকরি নিশ্চিত করেন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে। যাই হোক, তারপরে খেয়াল করে দেখুন ভাই বোন আমার, তাহলে এটা এইটুকু হয়ে গেল, এই 4টা হয়ে গেল আলহামদুলিল্লাহ, এই 4টা হয়ে গেল। ওকে আলহামদুলিল্লাহ। এবার দেখেন পাস্ট টেন্সের এই 4টাও ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ, তাহলে এইটুকু ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবার দেখেন যদি ইউনিভার্সাল ট্রুথ বা হেভিটেবল ট্রুথ থাকে প্রিয় ভাই বোন আমার, তাহলে কি হবে? কোনো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না, কারণ চিরন্তন সত্য কথা কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে? মানুষ মরণশীল, আগেও মরতো, এখনো মরে, ভবিষ্যতে মরবে, সেটা চেঞ্জ হওয়ার কিছু নেই, এটা সবসময় হয় বা ঘটে। এই হচ্ছে ব্যাপার। কেমন? ওকে। তারপরে দেখেন ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মাস থাকলে হ্যাড হবে। তো ক্যান থাকলে যদি কুড হয়, মে থাকলে যদি মাইট হয়, অলরেডি যদি কুড উড থাকে সেক্ষেত্রে আর কোনো পরিবর্তন হবে না, কারণ ক্যান থাকলে কুড বানাইতাম। বুঝছেন না? ক্যান থাকলে আমরা কুড বানাইতাম। হ্যাঁ, কারো চাকরি নেই, আমরা তাকে চাকরি দিতাম। কেউ গরিব তাকে বড়লোক বানাইতাম, যে বড়লোক তারে আর কি বানাইবেন? বুঝছেন না? সে তো অলরেডি বড়লোক আছেই। তাহলে ক্যান থাকলে কুড বানাইতাম, মে থাকলে মাইট বানাইতাম, মাস থাকলে হ্যাড বানাইতাম। মানে অলরেডি যদি কুড উড মাইট থাকে কোনো চেঞ্জ। আর ফিউচার টেন্স থাকলে শ্যাল উইলের পরিবর্তে কি হবে? উড হবে। ফিউচার টেন্স থাকলে বলতে হবে যে শ্যাল উইলের পরিবর্তে উড হবে, শ্যাল উইলের পরিবর্তে উড হবে, শ্যাল উইলের পরিবর্তে উড হবে। আমার সাথে রাগ করবেন না, একদম মন থেকে নিজের বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো যে কোনো না কোনো একটা চাকরি হবে কিনা। এবং যদি একদম বেসিক থেকে শিখতে পারেন, 4টা বিষয় বাংলা, ইংলিশ, জিকে, 4টা বিষয় যদি বেসিক থেকে শিখতে পারেন, শুধু ইংলিশ দিয়ে চাকরি হবে না, এটা সম্ভব না। শুধু বাংলা দিয়ে চাকরি হবে না, ম্যাথ দিয়ে চাকরি হবে, 4টাই লাগে। তো বলেন 4টা যদি বেসিক থেকে শিখতে পারি হবে কিনা? একটু বলেন না, কথা বলেন বলেন। বাংলা, ইংলিশ, জিকে, 4টা বিষয় যদি একদম বেসিক থেকে শিখতে পারি, কোনো না কোনো চাকরি হবে কিনা? এটা কার কার বিশ্বাস আছে যে স্যার কোনো না কোনো চাকরি হবে ইনশাআল্লাহ? আমার বিশ্বাস আছে। কার কার বিশ্বাস আছে দেখি? চিরন্তন সত্য হলে যে একসাথে নিচে গ্রাজুয়েট কমপ্লিট করে একসাথে ভালো চাকরি পেতে পারে। স্যার আমি চাই প্রাইমারি নিবন্ধন 10 গ্রেড একসাথে নিতে। হ্যাঁ, কোনো সমস্যা নিতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। খুব ভালো লাগতেছে যে আপনাদের নিজেদের উপর বিশ্বাস আছে যে স্যার কোনো না কোনো চাকরি অবশ্যই হবে ইনশাআল্লাহ, অবশ্যই হবে ইনশাআল্লাহ, অবশ্যই হবে, না হওয়ার কোনো কারণ নেই। ওকে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। তাহলে টেন্স নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। আমরা যেটুকু শিখবো এটা এমন ভাবে শিখবো যেন সারা জীবন কলিজায় গেঁথে থাকে। সারা জীবন কলিজায় কি গেঁথে যায়, সারা জীবন কলিজায়। এবার দেখেন 2 নম্বরে যে পরিবর্তন সেটা হচ্ছে ভাইয়া টাইমটা কিভাবে চেঞ্জ হয়। খুব খেয়াল করে, টাইমটা কিভাবে চেঞ্জ হয়, টাইমটা কিভাবে চেঞ্জ হয়। এগো থাকলে বিফোর হয়, কাউন্ট থাকলে গো হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, হ্যান্ডস থাকলে দেন হয়, হিদার থাকলে দিদার হয়, নাও থাকলে দেন হয়, নেক্সট। নেক্সট মানে হচ্ছে ভাইয়া পরের দিন, পরের দিন।
পরের দিন, বা নেক্সট মানে হচ্ছে পরবর্তী, পরবর্তী নেক্সট মানে কি পরবর্তী। এবার নেক্সট এর সাথে ফলো সম্পর্ক কি বলেন? নেক্সট মানে পরবর্তী, আর ফলো মানে তো অনুসরণ করা, অনুসরণ করা। দেখেন আমি বারবার বলতেছি আপনাদেরকে এমন ভাবে পড়াবো ইনশাআল্লাহ সারা জীবন আপনাদের কলিজায় কি গেঁথে থাকবে, সারা জীবন আপনাদের কলিজায় গেঁথে থাকবে, সারা জীবন আপনাদের কলিজায় কি গেঁথে থাকবে। বলেন নেক্সট অর্থ হচ্ছে পরবর্তী, আর ফলো, ফলো হচ্ছে অনুসরণ করা। দুইটার মধ্যে মানে দুইটা, এখানে নেক্সট থাকলে কেন ফলোইং হবে এটার কারণটা কি ব্যাখ্যা করতে পারবেন? যে পারবেন তার জন্য আমার পক্ষ থেকে থাকবে স্পেশাল পুরস্কার। সৈয়দা জান্নাতুল ফারিয়া, কেন আপনি মনটা খারাপ হইলো কেন রে ভাইকে বলেন ভাই। নেক্সট এর সাথে ফলোইং এর সম্পর্ক কি? নেক্সট থাকলে কেন ফলোইং হবে? নেক্সট মানে পরের দিন, নেক্সট এর সাথে ফলোইং এর সম্পর্ক কি? তুমি তো বলেন, বলেন তুমি তো বলেন, তাড়াতাড়ি বলে, তাড়াতাড়ি বলতে হবে তো অনেকেরা করে দিতে হবে না আমার। তাড়াতাড়ি নেক্সট এর সাথে ফলোইং এর সম্পর্ক কি? নেক্সট থাকলে কেন ফলোইং হবে বলেন, এই ব্যাখ্যাটা কে পারেন? সারা জীবন তো ইংলিশ পড়ছেন, পড়েন নাই? অনেকবার পড়ছেন। সারা জীবন তো ন্যারেশন পড়ছেন, পড়েন নাই? পড়ছেন একবার না অনেকবার? অনেকবার পড়ছেন। সারা জীবন ইংরেজি অনেকবার পড়ছেন, ন্যারেশন অনেকবার পড়ছেন। এবার বলেন কেউ কি কোনোদিন এটা শিখাইছে নেক্সটের সাথে ফলোইং এর কি সম্পর্ক? তাড়াতাড়ি বলেন নেক্সটের সাথে ফলোইং এর কি সম্পর্ক কেউ শিখাইছে? পারলে বলেন দেখি। তাদের বলেন কে পারবেন? নেক্সট সাথে ফলোইং এর কি সম্পর্ক? নেক্সট থাকলে কেন ফলোইং হবে? নেক্সট এর সাথে ফলোইং এর কি সম্পর্ক? নেক্সট থাকলে কেন ফলোইং হবে? তাড়াতাড়ি বলেন দেখি কে বলতে পারেন। নেক্সট এর সাথে ফলোইং এর কি সম্পর্ক বলেন? নেক্সট পারবেন? সারা জীবন তো পড়াইছে, বলেন। আচ্ছা খেয়াল করে দেখুন প্রিয় ভাই বোন আমার কলেজের মানিকেরা, ভাই আপনাদেরকে এটা পড়াইছিলাম, আমি জানি না আপনারা পেয়েছেন কিনা। পড়াইছিলাম, বলেন পড়াইছি কিনা? পড়াইছিলাম, তাও আবার পড়াই দিচ্ছি। খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে পরেরটা, পরের বা পরবর্তী, পরের বা পরবর্তী। খুব খেয়াল করেন যে ফলো, ফলো কি আমরা আগে করি না পরে করি? ভালো লাগবে, খেয়াল করে দেখেন। কি বলবো, আপনারা মানে সাইদুল স্যারের কোর্সে আর কিছু পান বা না পান, কিছু নতুন ইনফরমেশন পাবেন যেগুলো পৃথিবীর কোনো বইতেও নাই, কোনোদিন আগে কারো থেকে শোনেনও নাই, এমন কিছু পাবেন পৃথিবীর কোনো বইতেও নাই, কোনোদিন কোনো স্যার থেকে শোনেনও নাই। এবার দেখেন ফলো কি আমরা আগে করি না পরে করি? ইয়েস, ফলো করতে হয় পরে। আগে মেসি বা রোনালদো একটা কাটিং দিয়েছে, সেটা দেখে আপনি তারপরে কাটিং দিয়েছেন। আগে আপনার বাবা মা ভালো মানুষ, তাদেরকে দেখে আপনি পরে অনুসরণ করে ভালো মানুষ হয়েছেন। তার মানে ফলো করতে হয় পরে বা পিছন থেকে। আপনি কোনো একটা মানুষকে পছন্দ করেন, আপনি কি সামনে গিয়ে ফলো করেন? না, তো সামনে ফলো করলে তো ধরাই পড়ে যাবেন, দিব একটা মাইক। ফলো করতে হয় পিছন থেকে। মেয়েটা যাচ্ছে হ্যাঁ সামনে, আপনি পিছনে, ভালো মানুষ তাকা আছেন, তাকে ফলো করছেন। যখনই সে পিছনে তাকায়, আপনি ভালো মানুষ, কিছু বুঝেন না, সব ঠিকঠাক আছে, হ্যাঁ এদিকে সব ঠিকঠাক আছে। আবার যখন মেয়েটার সামনে তাকায়, আপনি আবার হাঁটতেছেন তার পিছনে, তার মানে পরে হাঁটেন, আপনি তো আগে হাঁটেন না, পরে হাঁটেন। এটা ফলো করতে হয় পরে থেকে, ফলো করতে হয় পিছন থেকে, ফলো করতে হয় পরে থেকে বা পিছন থেকে। পরে মানে কি? পরে। তাহলে নেক্সট ডে মানে হচ্ছে পরের দিন, ফলোইং ডে মানে হচ্ছে পরের দিন। নেক্সট ডে মানে পরের দিন, ফলোইং মানে পরের দিন, কারণ ফলো করতে হয় পরে, পিছন। এই জিনিসটা আজকে যারা প্রথমবার জানলাম তারা লিখবো কমেন্টে ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ওকে, তারপর দেখেন টুডে থাকলে কি হবে? হ্যাঁ দ্যাট ডে অথবা ইয়েস্টারডে, দাস থাকলে সো অথবা ইন দ্যাট ডে, দিস ডে থাকলে দ্যাট ডে, তারপরে টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমরো নেক্সট বা ফলোইং ডে। এবার দেখেন টুমরো মানে কি ভাইয়া? খেয়াল করে দেখেন টুমরো মানে কি? টুমরো মানে আগামীকাল, আর আগামীকাল মানে কি? পরের দিন।
আগামীকাল মানে কি? আজকের পরের দিন। দেখেন আগামীকাল মানে কি? আজকের পরের দিন, আজকের পরের দিন, পরের দিন। এটা নেক্সট মানে পরের দিন, ফলোইং মানে পরের দিন। এটা টুমোরো থাকলে নেক্সট বা ফলোইং, টুমোরো থাকলে নেক্সট বা পরে। ওকে ফাইন। তারপর দেখেন লাস্ট। এবার দেখেন লাস্ট মানে কি ভাই? গত, গত অথবা আগের। লাস্ট মানে গত বা আগের। এবার দেখেন লাস্ট থাকলে কি হবে? প্রিভিয়াস। এই যে কোথায় গেল? এই যে প্রিভিয়াস। প্রিভিয়াস মানেও আগের। প্রিভিয়াস মানে কি ভাইয়া? আগের। আগের। প্রিভিয়াস মানেও আগের। ওকে। লাস্ট নাইট মানে প্রিভিয়াস নাইট। লাস্ট মান্থ প্রিভিয়াস মান্থ। ওকে ফাইন। অথবা ইয়েস্টারডে মানে আগের দিন। প্রিভিয়াস ডে মানে আগের দিন। টুমোরো মানে পরের। এটা খেয়াল করে দেখেন। আবার বলছি ইয়েস্টারডে মানে পরের, সরি আগের। ইয়েস্টারডে মানে আগের, আগের মানে প্রিভিয়াস। আর টুমোরো মানে পরের, পরের মানে নেক্সট বা ফলোইং। তো যাই হোক, টাইমটা কিভাবে চেঞ্জ হয় এটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবো টিকে। টাইমটা কিভাবে চেঞ্জ হয় সেটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবো টিকে। টিকে মানে আবার টাকা না, টিকে মানে টাইমটা ক্লিয়ার, টাইমটা ক্লিয়ার। নেক্সট মে ফলো ছেলে, তাই না তাসলিমা? নেক্সট হচ্ছে মে, ফলো হচ্ছে ছেলে। ছেলেরা ফলো করে পিছন থেকে মেয়েদের। আমাদের ঠেকা লাগছে, মেয়েদের ফলো করবো আমরা। আমাদেরকে তো মেয়েরা ফলো করে। ওকে ফাইন। তারপরে দেখেন প্রোনাউন চেঞ্জ। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। নেরেশনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। লিখেন সবচেয়ে ভয়ঙ্কর। আমি যেমনে যেমনে লিখবো, যেখানে যা লিখবো হুবহু লিখবো। নেরেশনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, নেরেশনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে প্রোনাউন চেঞ্জ। প্রোনাউন চেঞ্জ। অন্য সবকিছু পারা যায়। নেরেশনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রোনাউন চেঞ্জ। দেখেন নেরেশনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রোনাউন চেঞ্জ। অন্য সবকিছু পারা যায়, কিন্তু প্রোনাউনটা নেরেশনের সবচেয়ে ঝামেলা হয় প্রোনাউনে, বুঝছেন? তো যাই হোক, প্রোনাউনের কি আজকে একটা জাদুকরী সমাধান দিয়ে দিব? বলে তাদের বলেন, প্রোনাউনের একটা জাদুকরী সমাধান দিয়ে দিব, যেন আজকের পর থেকে জীবনে কোনোদিন প্রোনাউন ভুল না হয়। প্রোনাউন পারবেন এক সেকেন্ড থেকে। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। প্রোনাউন পারবেন এক সেকেন্ড। বলেন একটা যুগান্ত করে জাদুকরী একটা সমাধান দিয়ে দিব। এই দেখুন দিয়ে দিই, খুব খেয়াল করেন, দিয়ে দিই। প্রোনাউনের একটা সমাধান দিয়ে দিই। অনেকে বলে ফার্স্ট পারসন সাবজেক্ট, সেকেন্ড পারসন অবজেক্ট, থার্ড পারসন নো চেঞ্জ। তো এগুলো মনে রাখা একটু টাফ, এগুলো মনে রাখা একটু টাফ। আমি একটু সহজ করে দিয়ে দিব, তাতে বলেন সহজ করে দিব। এবার দেখুন সবচেয়ে সহজ করে দিলাম। আল্লাহ আল্লাহ অনেক মাফ করেন। খেয়াল করেন। তো থার্ড পারসন মানে হি সি, হি সি অথবা ইট, এগুলো থাকলে নো চেঞ্জ, যা আছে তাই। খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। দেখেন আমরা বললাম হি সেড টু মি I am well. I am well. I am well. খুব খেয়াল করেন, হ্যাঁ ভালো লাগবে, খুব মনোযোগ প্লিজ, খুব খেয়াল করেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভালো লাগবে। এটা কি যে আমরা, এটা হলো ডিরেক্ট নারেশন। এটা যখন ইনডাইরেক্ট বানাই ফেলবো, হিয়ার জায়গায় হি, তারপরে সেড হয়ে যাবে টোল্ড, টোল্ডের পরে মি। ওকে, হি টোল্ড মি। এবার দেখেন আই এম ইউর ফ্রেন্ড। আচ্ছা এখানে আরো দুইটা বাক্য বাড়াই লিখতে হলে আপনাদের বুঝতে সুবিধা হবে। You are my friend. My friend. খুব খেয়াল করেন, ভালো লাগবে।
He said to me, "You are my friend." He said to me, "You are my friend." চেঞ্জ করলে কি হয়ে গেল? He told me that. ওকে, এবার দেখেন প্রোনাউনটা কিভাবে চেঞ্জ হচ্ছে, খুব খেয়াল করেন, ভালো লাগবে, একটু মনোযোগ দিন প্লিজ, মনোযোগ দিন, ভালো লাগবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। এবার দেখেন আমরা এখানে একটা ছোট্ট একটা সুন্দর একটা সমাধান দিয়ে দিই। সেক্ষেত্রে খেয়াল করে দেখেন একটা বাক্যের শুরুতে একটু মনোযোগ দিতে হবে, নাহলে কিন্তু পারবেন না, আমি বারবার বলছি। একটা বাক্যের শুরুতে কি থাকে? ইয়েস সাবজেক্ট থাকে, খুব খেয়াল করে সাবজেক্ট থাকে। তাহলে শুরুতে আমরা চাইলে যদি অন্য স্টাইলে কি বলতে পারি, শুরুতে মানে ফার্স্টে। খেয়াল করে দেখেন, তাহলে একটা বাক্যের ফার্স্টে কি থাকে? সাবজেক্ট। মনোযোগ দিতে হবে, হ্যাঁ একটু প্লিজ মনোযোগ দিতে হবে, একটু প্লিজ মনোযোগ দিতে হবে। তাহলে দেখেন একটা বাক্যের শুরুতে কি থাকে? সাবজেক্ট। তাহলে শুরুতে মানে কি? আমরা বলতে পারি ফার্স্টে, তুমি সবার শুরুতে আসছো, অথবা আমরা চাইলে বলতে পারি তুমি সবার ফার্স্টে চলে আসছো। কোড। তাহলে একটা বাক্যের শুরুতে কি থাকে? সাবজেক্ট থাকে, তার মানে ফার্স্টে কি থাকে? সাবজেক্ট থাকে। তাহলে খেয়াল করে দেখেন ফার্স্টকে ফলো করবে, এই মনোযোগ, ফার্স্টকে ফলো করবে। আমরা জানি পার্সন হচ্ছে তিনটা, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, আর একটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে থার্ড পার্সন। খুব খেয়াল করেন, ফার্স্ট পার্সন মানে কি ভাই? আই এবং উই। সেকেন্ড পার্সন মানে কি ভাই? ইউ। থার্ড পার্সন মানে হি সি ইট। তো থার্ড পার্সন নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, কারণ থার্ড পার্সন থাকলে যা থাকে তাই, যা আছে তাই, যা আছে তাই হবে। থার্ড পার্সন থাকলে কি এই যে নো চেঞ্জ, যা আছে তাই হবে। সমস্যা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড। তো আমরা যখন ফার্স্ট পার্সন সাবজেক্টকে, সেকেন্ড পার্সন অবজেক্টকে এভাবে পড়ি, আমাদের ভুল হয়ে যায়, আমরা মনে থাকে না। আচ্ছা ফার্স্ট যেন কাকে ফলো করে? সাবজেক্টকে, সেকেন্ড যেন কাকে? মনে থাকে না। এবার দেখেন বুদ্ধিটা কি, সেটা হচ্ছে এখানে একটা বাক্য শুরুতে সাবজেক্ট থাকে, হ্যাঁ সাবজেক্ট থাকে, আর সাবজেক্টকে আমরা কি বলতে পারি? চাইলে ফার্স্ট বলতে পারি। তাহলে ফার্স্ট ফলো করবে ফার্স্টকে, ফার্স্ট ফলো করবে ফার্স্টকে। তার মানে যদি ফার্স্ট পার্সন থাকে, খুব খেয়াল করেন, যদি ফার্স্ট পার্সন থাকে, ফার্স্ট পার্সন থাকে, সেটা ফলো করবে সাবজেক্টকে। মানে একটা বাক্যের শুরুতে বা ফার্স্টে কি থাকে? ফার্স্ট সাবজেক্ট থাকে। এজন্য যদি ফার্স্ট পার্সন থাকে, ফার্স্ট পার্সন ফার্স্টকে ফলো করবে, যে ফার্স্ট ফলো করবে ফার্স্টকে। এবার খেয়াল করে দেখেন একটা বাক্যের সেকেন্ডে কি থাকে? অবজেক্ট। একটা বাক্যের সেকেন্ডে কি থাকে? অবজেক্ট থাকে। সেকেন্ডে মানে শুরুতে থাকে সাবজেক্ট, শেষে থাকে অবজেক্ট। তাহলে এই যে সেকেন্ড, একটা বাক্যের সেকেন্ডে অথবা শেষে কি থাকে? অবজেক্ট থাকে। তাহলে সেকেন্ড ফলো করবে সেকেন্ডকে, সেকেন্ড ফলো করবে সেকেন্ডকে। তার মানে খেয়াল করে দেখেন, এই যে সেকেন্ড ফলো করবে সেকেন্ডকে। যদি সেকেন্ড পার্সন থাকে, যে এখানে সেকেন্ড পার্সন থাকে, হ্যাঁ অর্থাৎ এই দেখেন, এই যে সেকেন্ড পার্সন থাকে, তাহলে ফলো করবে কাকে? সেকেন্ডকে। অথবা অবজেক্ট ফলো করবে কাকে? সেকেন্ড পার্সনকে। একদম সহজ কথা, আমরা শেষ করে দিলাম, আবার খেয়াল করে দেখেন। তাহলে ফার্স্ট পার্সন ফলো করবে, ফার্স্ট পার্সন ফলো করবে ফার্স্টকে, ফার্স্টকে, আর ফার্স্টে কে থাকে? সাবজেক্ট থাকে। মানে সহজ সমাধান। সেকেন্ড পার্সন ফলো করবে কাকে? সেকেন্ড পার্সন ফলো করবে সেকেন্ডকে। তাহলে একটা বাক্যের সেকেন্ডে কি থাকে? অবজেক্ট। এবার দেখেন বলে ভুল হবে, এই কথা বলেন, আর জীবনে ভুল হবে বলেন, শেষ। তাহলে ফার্স্ট পার্সন ফলো করবে ফার্স্টকে, সেকেন্ড পার্সন ফলো করবে সেকেন্ডকে। তাহলে একটা বাক্যের ফার্স্টে থাকে সাবজেক্ট, ফার্স্টকে ফলো করবে, আর একটা বাক্যের সেকেন্ডে থাকে অবজেক্ট, সেকেন্ডকে ফলো করবে। এবার আর মনে রাখার দরকার নেই, বুঝলেন নাই মনে হয়? এবার মনে রাখার দরকার নাই, এতদিন তো আমাদেরকে মনে রাখতে হতো ফার্স্ট পার্সন হলে, নো, মনে রাখার দরকার নাই, এবার অটো মনে থাকবে। বুঝতে পেরেছেন? তাহলে ফার্স্ট ফলো করবে ফার্স্টকে, সেকেন্ড ফলো করবে সেকেন্ডকে। একটা বাক্যের ফার্স্টে সাবজেক্ট থাকে, সেকেন্ড অবজেক্ট। এই জিনিসটা বুঝছেন কে? ওকে ফাইন, বুঝতে পারলে কমেন্ট লিখে দেন প্রোনাউন ক্লিয়ার বা পিকে। পিকে মানে প্রোনাউন ক্লিয়ার। আমরা একটু পরে প্রমাণ দিচ্ছি, একটু পরে একদম প্রমাণ দিয়ে দেখা দিব, টেনশন নাই, প্রমাণ দিয়ে দেখা দিব, দাঁড়ান টেনশন নিয়েন না। বা এখানে আমি একটা ছোট বাক্য নিয়ে প্রমাণ দিয়ে দেখা দিতে পারি। হি সেড টু মি, ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর মাই ফ্রেন্ড। খুব খেয়াল করেন, তাহলে হি, হি এর জায়গায় হি, সেড হয়ে গেল টোল্ড, তারপর মি এর জায়গায় মি, এরপরে দ্যাট। এরপরে খেয়াল করে দেখেন, এই যে সেকেন্ড, এটা কোন পার্সন? ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। তাহলে ফলো করবে কাকে? সেকেন্ডকে। সেকেন্ডে কি আছে? অবজেক্ট। খেয়াল করেন, তাহলে ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। ফলো করবে কাকে? সেকেন্ডকে। সেকেন্ড মানে অবজেক্ট, তাহলে এই যে মি হচ্ছে অবজেক্ট। তাহলে এই যে মি, এই যে খেয়াল করে দেখেন, ইউ ফলো করবে কাকে? মি কে। এবার দেখেন এই যে মিটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? এখানটাতে খেয়াল করে দেখেন কি হয় বোন আমার, বলেন তাড়াতাড়ি, মিটা কি হয়ে যাবে? এক্স্যাক্টলি, হি সেড টু মি ইউ আর মাই ফ্রেন্ড। তাহলে হি টোল্ড মি দ্যাট আই, বুঝছেন না? এই তাহলে এখানে কি লিখবো আমরা? আই লিখবো। তারপরে থাকলে আমি যার হয়ে যাবে ওয়াজ, লিখলাম ওয়াজ। তারপরে এখানে এই যে মাই, মাই হচ্ছে কোন পার্সন? খুব খেয়াল করেন, ফার্স্ট পার্সন। মাই কোন পার্সন? ফার্স্ট পার্সন। মাই কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফলো করবে কাকে? ফার্স্টকে। ফার্স্টে কি আছে? সাবজেক্ট। সাবজেক্ট আছে হি, তাহলে হি এর এখানে মাই হচ্ছে পসেসিভ ফর্ম, তাহলে এখানে হি এর পসেসিভ হবে হিজ। আর ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড, ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড, ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড, ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড। He told me that I was his friend. I was his friend. ভাই ক্লিয়ার কিনা? সবাই কমেন্টে লিখেন ক্লিয়ার, 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 ক্লিয়ার।
আর শুধু প্যাচ লাগতো প্রোনাউন আসলে আমি মানে একদম বেগা থেকে খেয়ে যেত। প্রোনাউন আসলে আমি শেষ। প্রোনাউনে আমি বুঝতে পারতাম না কোথায় ইউ থেকে মি হয়, মি থেকে আই হয়, আই থেকে কি হয়, এইগুলো সব আহলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, দেখেন পানি হয়ে গেছে না বল। যাই হোক, এখন তো আমরা শুরু করে নেই, শুরু ক্লাস শুরু করবো, তখন দেখবেন আরো পানি লাগবে ইনশাআল্লাহ। যাই হোক, তো এখন আমরা দেখবো ভাইয়া ভার্বটা কি হয়েছে, খুব খেয়াল করেন। ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইটা টেল অথবা টোল্ড হয়ে যাবে। সেইটা কি হয়ে যাবে, টেল অথবা টোল্ড। কখন? যখন অবজেক্ট থাকে। অবজেক্ট না থাকলে যা আছে তাই। সেইডের জায়গায় সেইড হবে, সেইডের জায়গায় কি হবে, সেইড হবে। ডিরেক্ট সেইড, ইনডিরেক্ট সেইড। কিন্তু যখন সেইডের পরে অবজেক্ট থাকবে, যেমন সেইড টু মি, শুধু যদি থাকে হি সেইড এটুকু, তখন সেইডের জায়গায় সেইড। কিন্তু যদি থাকে সেইডের পরে অবজেক্ট থাকে, হি সেইড টু মি অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে টোল্ড হয়ে যাবে। হি টোল্ড মি, তাহলে কি হয়ে যাবে, অবজেক্ট থাকলে টোল্ড হয়ে যাবে। যাই হোক, অবজেক্ট না থাকলে সেইডের জায়গায় সেইড, অবজেক্ট থাকলে সেইড হয়ে যাবে টোল্ড। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্ক অথবা আস্কড হয়ে যাবে, ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। এই যে ভার্বটা থাকে না, যে হি said ডট 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 টু মি ডট ডট ডট, এই যে সেইড ভার্ব, এই ভার্বটা কি হবে সেটাই হচ্ছে আমরা এইখানটাতে দেখতেছি। তাহলে ইনডিরেক্ট সেন্টেন্সে এই সেইটা কি হয়ে যাবে, আস্ক হয়ে যাবে, চেঞ্জ হয়ে। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বুঝাইলে অর্ডার, অনুরোধ বুঝাইলে রিকোয়েস্ট, ওদের বুঝাইলে অ্যাডভাইস, তারপর হচ্ছে নিষেধ বুঝাইলে ফরবিড, সতর্কতা বুঝাইলে ওয়ার্ন, কোনো কিছু বোঝা না গেলে বা লেট দিয়ে শুরু হলে টেল অথবা টোল্ড, তারপরে সাজেস্ট, লেটার দিয়ে শুরু হলে প্রপোজ। এগুলো সব পড়াবো আমরা। রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে প্রপোজ, এগুলো সব আমরা পড়াবো। রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে প্রপোজ অথবা প্রপোজের পরে বসে, এগুলো আমরা সব পড়াবো, টেনশন নাই ইনশাআল্লাহ। হ্যাঁ, খেয়াল করেন। ওকে, ফাইন। ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, দেখবেন যে ন্যারেশন কলিজার মধ্যে ঢুকে নাড়াচাড়া দিবেন, নাড়াচাড়া, বুঝছেন? ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আনন্দ বুঝাইলে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বুঝাইলে সরো, হ্যাঁ, অবাক বুঝাইলে এক্সক্লেম উইথ ওয়ান্ডার, এটা বলেন। তারপর হচ্ছে এক্সক্লেম উইথ লজ্জা বুঝাইলে শেম, ভয় পাওয়া বুঝাইলে এক্সক্লেম উইথ ফিয়ার, অপশনাল সেন্টেন্স হলে উইশ অথবা প্রে। যাই হোক, এগুলো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। রিপোর্টিং ভার্বের সেন্টেন্সের ধরন অনুসারে ইন্টারেক্টিভ সেন্টেন্সের লিঙ্কার ও লিঙ্কারের পরিবর্তন হয়। লিঙ্কার বলতে ওই যে হি সেড টু মি, কথার কথা যে আই এম ওয়েল, এইখানটাতে যে লিঙ্কারটা বসে, যে কমাটা উঠাই দিব, ইনভার্টেড কমা উঠাই দিব, দুইটা জিনিস উঠাই দিতে হয়। ইন্টারনেশনে কমা উঠাই দিতে হয়, ইনভার্টেড কমা উঠাইয়া আপনাকে কিছু দিতে হবে, সেটাকে বলা হয় লিঙ্কার। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে হি সেড কথার কথা, যেহেতু মি আছে আমরা বললাম এখানে টোল্ড মি। তারপর দেখেন এই যে কমাটা প্লাস ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা এখানে দিব কি বাই দ্যাট, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো কোন সেন্টেন্সে কোনটা দেব সেটা আমরা দেখব। এগুলোকে বলে লিঙ্কার। লিঙ্কার মানে দুইটা বাক্যকে যুক্ত করে, দুইটা বাক্যকে কি ভাই যুক্ত করে। ওকে ভাই, এবার দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, দ্যাট হয়। খুব খেয়াল করুন, আমি সহজ করে দিচ্ছি। অপারেটিভ সেন্টেন্সেও দ্যাট হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সেও দ্যাট হয়। তাহলে সব জায়গায় দ্যাট হয়, শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ অথবা ওয়েদার হয় যদি প্রশ্নটা ইয়েস নো টাইপের হয়, আর ডব্লিউএইচ কোয়েশ্চেন ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ডই হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ হলে টু হয়, আর নেগেটিভ হলে নট টু হয়। এগুলো নিয়ে প্যানিক নেওয়ার দরকার নাই, আমি বারবার বলছি নো প্যানিক। এখন আমরা যেই জায়গাটা পার হচ্ছি এটা জঙ্গল, মনোযোগ। এখন আমরা যেই জায়গাটা পার হচ্ছি এটা হচ্ছে বেসিক, আর বেসিক মানে হচ্ছে জঙ্গল। এখানে কাঁটা থাকবে, সাপ থাকবে, অন্ধকার থাকবে, ভয় থাকবে, বৃষ্টি থাকবে। এটা ভয়ঙ্কর জায়গা, কঠিন জায়গা। তো আমরা এখন কঠিন জায়গাটা দিয়ে পার করছি, আপনাদের একটু কঠিন লাগতে পারে, ভেরি ন্যাচারাল। একটু পরে আমরা প্রেমের সাগরে ডুব দিব, থুকু। একটু পর আমরা মজার সাগরে ডুব দিব, যখন শুধু মজা আর মজা লাগবে ইনশাআল্লাহ। এবং এই জিনিসগুলো আমরা আবার রিপিট করবো। তো টেনশন নেওয়া দরকার নাই, প্যানিক নেওয়া দরকার নাই, একদম রিল্যাক্স। সবাই কমেন্টে লিখেন হ্যাভি রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। সবাই একটু কমেন্টে লিখেন রিল্যাক্স। আপনারা একটু প্যানিক নিচ্ছেন, সবাই একটু কমেন্টে লিখেন রিল্যাক্স। আমি জানি যে আপনারা প্যানিক নিচ্ছেন এবং আপনাদের প্যানিক নেওয়ার যথেষ্ট যৌক্তিকতা আছে, কিন্তু প্যানিক নেওয়ার দরকার নাই, ভয় পাওয়ার দরকার নাই, কঠিন মনে করার দরকার নাই। কষ্ট করে রিল্যাক্স লিখেন, নাহলে ক্লাস পাবো না তাড়াতাড়ি। একটু পরে আপনারা মজার সাগর ডুব দেবেন। বলে স্যার তো মজা কেন? ও স্যার গো, সবাই কমেন্টে দ্রুত, কারণ আপনারা একটু প্যানিক হয়ে গেছে। মনে রাখবেন, লাইফের যখনই দেখবেন প্যানিক আসতেছে, যখনই দেখবেন ভয় আসতেছে, তখনই রিল্যাক্স হয়ে যেতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ না। এটা রকেট সায়েন্স না যে আপনি পারবেন না। একটু সবাই কমেন্টে রিল্যাক্স লিখেন, যে স্যার রিল্যাক্স, একদম রিল্যাক্স, কুল, প্লিজ কুল, একদম ঠান্ডা হয়ে যায়।
একদম ভয়টা সব বের করে দেয়। গুড। এই যে মোহাম্মদ আলম খান ভাই সবার আগে লিখেছে রিল্যাক্স, তানিসা লিখে দিয়েছে রিল্যাক্স। এই তো গুড, রিল্যাক্স, একদম রিল্যাক্স, হ্যাভি রিল্যাক্স, ইউ নট ফর মাই। জীবনে এত প্যানিক হওয়ার কি আছে করার দিন। যাই হোক, একটু পরে দেখবেন ভালো লাগবে। আমি আবার রিপিট করছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে ইন্টারেক্টিভ দ্যাট হয়, অপারেটিভ সেন্টেন্সেও দ্যাট হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সে দ্যাট। শুধুমাত্র ইন্টারেক্টিভ সেন্টেন্সে ইফ অথবা ওয়েদার হয় অথবা কিছু ওয়ার্ড হয়, আর ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্যটা অ্যাফার্মেটিভ হইলে টু হয় আর নেগেটিভ হলে নট টু হয়। শেষ, রিল্যাক্স। প্যানিক নেওয়ার দরকার নেই। জীবনে প্যানিক নিছেন মানে বিপদে পড়ছে। জাস্ট রিল্যাক্স বলেন, দেখেন না মনটা ঠান্ডা হয়ে যাবে, একটু পরে আপনি পারবেন। আর যারা ভয় পাচ্ছেন তারা পারবেন না। এবার দেখেন আমরা শুরু করে দিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা 5 প্রকারের সেন্টেন্স দিয়ে ব্যাখ্যা করে করে আপনাদের পড়াই দেব ইনশাআল্লাহ। 5 প্রকারের সেন্টেন্স দিয়ে ব্যাখ্যা করে করে পড়াই দেব ইনশাআল্লাহ। তো শুরুতেই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা শুধু একটা দেখাই দিই। এতক্ষণ প্রচন্ড ভয় পাইছেন, প্রচন্ড ভয় পাইছেন, প্রচন্ড ভয় পাইছেন। এখন আপনাদের এত ভালো লাগবে, আপনারা বলবেন স্যার কই নিয়ে আসলেন, আমি তো হারাই যাচ্ছি স্যার। ও স্যার, স্যার গো কি, ও স্যার কি, স্যার গো আরে বাবু কি, হারাই যাচ্ছি। সত্যি বলছি, রাতে একটা সলভ করে দিব। আমি জানি কোন জায়গাটা আপনাদের জন্য কঠিন, কোন জায়গাটা আপনার জন্য সহজ। তো এতক্ষণ ভয় পেয়েছেন, এবার খালি রিল্যাক্স মনে হবে। হ্যাঁ, আমি জাস্ট একটা সলভ করব। তার আগে বলেন আমরা কি শুধু প্রিলি পড়বো নাকি রিটেন দুইটাই পড়াই দিব? আমাদের পরীক্ষায় কিন্তু মনে রাখবেন কি ভাইবেন, আমার প্রিলিতেও এখান থেকে প্রশ্ন আসে, রিটেনেও প্রশ্ন আসে। প্রিলিতেও আসে, রিটেনেও আসে, প্রিলিতেও আসে, রিটেনেও আসে। নারেশন থেকে প্রিলিতেও প্রশ্ন আসে, রিটেনে 5 মার্ক আসে। বলেন আমরা কি শুধু প্রিলি পড়াবো নাকি প্রিলি দুইটাই? হ্যাঁ তাদের বলেন শুধু প্রিলি পড়াবো নাকি প্রিলি রিটেন দুইটাই? দ্রুত, শুধু প্রিলি পড়াবো না প্রিলি রিটেন দুইটাই? শুধু প্রিলি না প্রিলি রিটেন দুইটাই? তাদের বলেন শুধু প্রিলি না প্রিলি রিটেন দুইটাই পড়াবো? তাদের বলেন শুধু প্রিলি পড়াবো না প্রিলি রিটেন দুইটাই পড়াবো? শুধু প্রিলি না প্রিলি রিটেন দুইটাই? গুড, জি স্যার দুইটাই পড়ান। ওকে ফাইন, এই জন্য আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আপনারা সবাই স্মার্ট। এবার দেখেন প্রিলি রিটেন দুইটাই পড়াই, খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ দেখেন আমি একটা পড়াবো, কয়টা? বাকি সব আপনারা পারবেন। তাহলে যেই একটা আমি পড়াই দিব আর বাকি সব আপনারা পারবেন, তাহলে ওই একটা কতটা মনোযোগের সাথে পড়তে হবে। অনুরোধ করছি প্রিয় ভাই বোন, আমার কলেজের প্রামাণিকেরা, আপনার দরজা খোলা থাকলে বন্ধ করে দেন। 5 মিনিটের জন্য বাবা মা ভাই বোন সবাইকে জানাই দেন যে কেউ এই রুমে আসবে না। 5 মিনিটের মধ্যে আপনি হয়ে যাবেন আইনস্টাইন। সুপার মনোযোগ দিতে হবে, কোনো শব্দ করবেন না, একদম নড়াচড়া করবেন না, হাত পা বন্ধ, খালি 5টা মিনিট খালি দেখবেন আমি কেমনে কেমনে সলভ করি। খেয়াল করে দেখেন কি ভাই বোন আমার, আমরা যখন কোনো কিছু লিখি, দেখেন এই যে বাক্যটা আমাদের পোলাবানদের কাছে কেন কঠিন লাগে, খেয়াল করে দেখুন কেন কঠিন লাগে। আমি সব ধরাই দিচ্ছি আপনাদের। আপনারা আবার কাউকে পড়াইলে এই জিনিসগুলো বলবেন। হ্যাঁ, আপনি যখন কোনো স্টুডেন্ট পড়াবেন, বাচ্চা কাচ্চা পড়াবেন, তাদেরকে এটা বলবেন কেন আমাদের শিক্ষার্থীদের কাছে ন্যারেশন কঠিন লাগে। কারণ আমরা পুরো বাক্যটা একসাথে চেঞ্জ করতে চাই। পুরো বাক্যটা খেয়াল করে দেখেন, আমরা পুরো বাক্যটা কি করি, একসাথে চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে চাই, অথবা আমরা একসাথে চিন্তা করি, একসাথে পুরো বাক্যটা কি করি, চিন্তা করি। শেষ, এটা হচ্ছে কঠিন লাগার কারণ। মনোযোগ, আমাদের শিক্ষার্থীদের কাছে কেন ন্যারেশন কঠিন লাগে, কারণ ভয়েস বা ন্যারেশনের যে বাক্যগুলো রয়েছে বা ট্রান্সফরমেশন সেন্টেন্সের যে বাক্যগুলো রয়েছে, আমরা পুরো বাক্যটা একসাথে চেঞ্জ করতে যাই বা একসাথে চেঞ্জ করার চিন্তা করি, এই জন্য কঠিন লাগে। খেয়াল করে দেখেন, আপনি যদি পুরোটা একবারে চিন্তা করেন, পুরোটার আনসার একবারে বের করেন, পুরোটা বাক্যকে চাইলে একবারে লিখতে পারবেন। পৃথিবীতে এমন কোনো মানুষ আল্লাহ বানায় নাই পুরোটা বাক্য একবার আপনি লিখতে পারবেন না। তাইলে স্যার কি করতে হবে, আপনাকে একটা একটা ওয়ার্ড লিখতে হবে। মনোযোগ, আপনাকে একটা একটা ওয়ার্ড লিখতে হবে, বুঝেন নাই? মানে প্রথমে আপনি লিখবেন হি, দেখেন পুরো বাক্য পৃথিবীতে এমন কেউ আল্লাহ বানাইছে পুরো বাক্যটা একবার লিখে ফেলবেন না, তো কেউ লিখতে পারবে না। তাই একটা একটা ওয়ার্ড লিখতে হবে। তাহলে হি, তারপর লিখবেন কি সেড, বুঝছেন না? একটা একটা ওয়ার্ড লিখতে হবে, একটা একটা ওয়ার্ড। আর ঠিক এই সিস্টেমটাকে বা এই টেকনিকটাকে আমরা কাজে লাগাবো ন্যারেশনে। কাজে লাগে আপনাদেরকে ন্যারেশনটা শিখে দিই। আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি, ন্যারেশন কেন কঠিন লাগে, কারণ কারণ কি, কারণ হচ্ছে আমাদের প্রিয় ভাই বোনরা বা শিক্ষার্থীরা এই পুরো বাক্যটাকে একবারে চেঞ্জ করার চিন্তা করে, অথবা একবারে পরিবর্তন করার চিন্তা করে, অথবা একসাথে চিন্তা করে, এই জন্য কঠিন লাগে। তাহলে আমরা কি করবো প্রিয় ভাই বোন আমার, দেখেন আপনি যদি একবারে এই পুরো বাক্যটাকে চেঞ্জ করেন, একবারে কি লিখতে পারবেন না, তো আপনি কি একটা একটা ওয়ার্ড লিখতে পারবেন না পরীক্ষায়? ঠিক সেম এই টেকনিকটাকে আমরা কাজে লাগাবো। তার মানে আমরা একটা একটা ওয়ার্ড করে লিখবো, একটা ওয়ার্ড করে কি লিখবো, খুব খেয়াল করবেন। তাহলে দেখেন এই যে হি এর জায়গায়, হি এর জায়গায় তারপরে দেখেন হি এর জায়গায় হি, তারপরে সেইড, এই যে দেখেন কি আছে, আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে বাক্যটা কোন ধরনের বাক্য, টেন্স কোন ধরনের, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ফুল স্টপ আছে, বাক্যটা অ্যাসার্টিভ, খুব খেয়াল করেন, বাক্যটা অ্যাসার্টিভ, বাক্যটা অ্যাসার্টিভ, খুব খেয়াল করেন, বাক্যটা অ্যাসার্টিভ, কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে।
ওকে, বাক্যটা অ্যাসারেটিভ বাক্য। তারপরে খেয়াল করে দেখেন এখানে প্রেজেন্ট টেন্স আছে, তারপরে এখানে আছে ভাইয়া এই যে অবজেক্ট আছে, এই জিনিসগুলো খেয়াল করবেন, হ্যাঁ, তাহলে হবে। এবার দেখেন আরেকটা বিষয়, একটু কষ্ট করে লিখেন কয়েকটা ইনফরমেশন, লিখেন, আমরা মুছে ফেলবো। লিখেন থাকলে, আমি যার, দেখেন আমি আপনাদের জীবনটাকে সহজ করে দিব না, হ্যাঁ। থাকলে আমি যার, লিখেন হয়ে যাবে ওয়াজ, সবাই লিখেন হয়ে, আমরা মুছে ফেলবো, হয়ে যাবে ওয়াজ, হয়ে যাবে ওয়াজ। থাকলে আমি যার হয়ে যাবে ওয়াজ। 2 নম্বর, থাকলে আমি যার হয়ে যাবে ওয়াজ। থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড, সবাই লিখে মুছে ফেলবো, আমরা মুছে ফেলবো, হয়ে যাবে হ্যাড। সারা জীবনের সম্পদ হবে, আজকের এই ক্লাসের নোট সারা জীবনের সম্পদ হবে। থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড, লিখেন থাকলে শ্যাল উইল হয়ে যাবে উড, থাকলে শ্যাল উইল হয়ে যাবে উডস। 4 নম্বরে লিখেন লেটাস, থাকলে প্রপোজ হয়, শুড হয়, প্রপোজড হয়, শুড হয়, সবাই লিখেন তো। লেখা শেষে লিখবেন, তোমাকে লেখা শেষে সবাই লিখুন, 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 লেখা। ওকে, লিখেন তাহলে থাকলে আমি তার হয়ে যাবে ওয়াদার, থাকলে আমি হয়ে যাবে হেড, থাকলে শ্যাল উইল হয়ে যাবে উড, লেটাস থাকলে প্রপোজ হয়, শুড হয়। এই 4টা শর্ট টেকনিক লেখা হয়ে লিখবেন 4 ডান, 4টা শর্ট টেকনিক লেখা হয়ে লিখবেন 4 ডান, অথবা লিখেন 4K। 4টা শর্ট টেকনিক লেখা হয়ে লিখেন 4K। তো ভাই খাতা লিখে রাখেন 4K, 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 আলহামদুলিল্লাহ, গুড। 4K, আল্লাহ মাফ করেন, 4K। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন কেউ অনেকেরা করে যেতে ভাই বোন আমার, তাহলে আমরা জিনিস শিখে ফেললাম। আমি দেখেন, আমি আবার বলছি, খুব খেয়াল করেন, এই জিনিসগুলোর কারণে আপনি পরীক্ষায় 1 সেকেন্ড আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। 1 সেকেন্ডে কেমনে? এখানে আমরা চাইলে কিন্তু বলতে পারি, যেহেতু এখানে আর আছে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি যেন হবে, এইভাবে চিন্তা করতে করতে দেখবেন 2 মিনিট 3 মিনিট 5 মিনিট চলে গেছে, অথচ এখন 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। থাকলে আমি যার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমি যার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমি যার হয়ে যাবে ওয়াজার। 1 সেকেন্ডে আলহামদুলিল্লাহ বলেন, আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। 1 সেকেন্ড হয়ে গেছে, বুঝছেন না? আমি বলছি না যে ওইভাবে হবে না, ওইভাবেও হবে, যেভাবে সারা জীবন করছেন ওইভাবেও হবে, কিন্তু সময় বেশি লাগে। আমি যার আছে আর আছে, তাহলে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসলে স্যার কি কইছিল? পাস্ট ইনডিফিনিট কি যেন হবে? ও বিবার ওয়াজার। 5 মিনিট সময় চলে যাবে, অথচ দেখেন এখন 1 সেকেন্ড আনসার বের হয়ে গেছে। কয় সেকেন্ডে বলেন? 1 সেকেন্ড আনসার। থাকলে আমি যার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমি হয়ে যাবে হ্যাঁ। এগুলো একদম ঠোঁটের আগে রাখতে হবে প্লিজ, একদম সবাই মুখস্থ করবেন, ঠোঁটের আগে রাখতে হবে। থাকলে আমি যার হয়ে যাবে ওয়াজার, থাকলে হ্যাভ হয়ে যাবে হেড, থাকলে শ্যাল উইল হয়ে যাবে উড, প্রপোজ থাকলে প্রপোজ থাকলে শুড হয়। আচ্ছা গুড। লেটাস থাকলে প্রপোজ হয়, শুড হয়। যাই হোক, এবার খেয়াল করে দেখেন এই যে, তাহলে খেয়াল করে দেখেন এই যে অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে সেট হয়ে যাবে টোল্ড, তারপর টোল্ডের পরে এখানে টু আছে, তাহলে দিয়ে দিলাম টু। নো 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 নো, টু হবে না। তো পরীক্ষায় যেমনে প্রশ্ন, আমরা কি এভাবে পড়াবো? পরীক্ষায় যেমনে প্রশ্ন বানাই সে হাতগুলো কি ফাঁস করে দিব? একটু বলেন, পরীক্ষায় যেমনে প্রশ্ন বানাই সে হাতগুলো কি ফাঁস করে দিব? বলেন, পরীক্ষায় যেমনে প্রশ্ন বানায় হুবহু এই স্টাইলগুলো ধরাই দিব, যেমনে প্রশ্ন আপনাকে আটকাতে পারবেন না। আপনারা আমার কথার তেজ দেখে হয়তো বুঝতে পারেন বা বোঝার কথা আপনাদেরকে, যে আমি কতটা তেজ দিয়ে পড়াই। যাই হোক, তাহলে পরীক্ষায় কেমন প্রশ্ন বানায় দেখেন, হাতগুলো ফাঁস করে দিচ্ছে। তাহলে খেয়াল করে দেখেন এখানে 2 আছে, পরীক্ষায় কিন্তু অপশনে 2 থাকবে। তাহলে 2 কেন দিলেন? কাটা। 2 থাকলেই ওই অপশনটা কাটা। কেন? কারণ 2 হবে না, 2 হবে না, কিন্তু পরীক্ষা থাকে। ফাঁস করে দিলাম 2 হবে না। যাই হোক, তাহলে এখানে টোল্ডের পরে কখনো প্রিপোজিশন হয় না বা 2 হয় না, সরাসরি মি হবে। কি হবে? মি হবে। গুড, দিয়ে দিলাম মি। ওকে ফাইন। তাহলে হি টোল্ড মি। এবার খেয়াল করে দেখেন এই জিনিসটা উঠাই দিতে হবে, এই যে কমাটা উঠাই দিতে হবে, আর এই যে 2 পাশের যে ইনভার্টেড কমাগুলো আছে সেগুলো উঠাই দিতে হবে।
তাহলে এখানে উঠে দিলে আমাদেরকে মাঝখানে একটা লিঙ্কার দিতে হবে, কারণ দুইটা বাক্য পৃথিবীর কোনো কিছু দুইটা এমনি এমনি জোড়া লাগে না। দেখেন এই দুইটা যদি আমি একসাথে ছেড়ে দেই, থাকবে না, আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে পৃথিবীর যে কোনো দুইটা জিনিস একটা জোড়া জোড়া জন্য একটা রশি লাগে, কষ্টেপ লাগে, আঠা লাগে। ঠিক সেম এই যে এটা একটা বাক্য, হি টোল্ড মি, এখানে সাবজেক্ট আছে ভার্ব আছে, এটা একটা বাক্য। আবার দেখেন এই যে উই আর প্লেইং, এটা একটা বাক্য, এখানে সাবজেক্ট আছে ভার্ব আছে। তাহলে দুইটা বাক্যকে আপনি এমনি এমনি জোড়া লাগাতে পারবেন না, দুইটা বাক্যকে জোড়া লাগাতে মাঝখানে লাগে কনজাংশন। কি লাগে? কনজাংশন। এবার বুঝছেন কেন লিঙ্কার লাগবে? এবার বুঝছেন কেন লিঙ্কার লাগবে? বুঝছেন তো? কিন্তু দুইটা বাক্য পৃথিবীর কোনো দুইটা এমনি এমনি জোড়া লাগে না, দুটো জিনিসকে জোড়া লাগাতে কি লাগে? মাঝখানে একটা লিঙ্কার লাগে। লিঙ্কার হিসেবে আমরা এখানে কি দিব ভাইয়া? লিঙ্কার হিসেবে আমরা এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট দিব। কি দিব? দ্যাট দিব। কি দিব বলেন তো ভাইয়া? দ্যাট দিব। ওকে ফাইন, দিয়ে দিলাম দ্যাট। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন এই যে উই কোন পার্সেন্ট? আমরা জানি উই হচ্ছে ফার্স্ট পার্সেন্ট। কোন পার্সেন্ট? ফার্স্ট পার্সেন্ট। মনে আছে কোন পার্সেন্ট? ফার্স্ট পার্সেন্ট। তাহলে ফার্স্ট ফলো করবে কাকে? ইয়েস, ফার্স্ট ফলো করবে ফার্স্ট কে। তাহলে একটা বাক্যের ফার্স্টে কি থাকে? সাবজেক্ট থাকে। এই যে ফার্স্ট, এই যে একটা বাক্যের ফার্স্টে কি আছে? সাবজেক্ট আছে। তাহলে ফার্স্ট ফলো করবে ফার্স্ট কে। তাহলে এই যে ফার্স্ট পারসন ফলো করবে সাবজেক্ট কে। তাহলে হি, হিয়ার সাবজেক্টিভ ফ্রম, এখানে হিয়ার সাবজেক্টিভ ফ্রম হি হবে। তাহলে বলেন হিয়ার সাবজেক্টিভ ফ্রম কি হবে? হি হবে। হিয়ার সাবজেক্টিভ ফ্রম কি হবে? হি হবে। ও এবার দেখেন এই যে উই হচ্ছে প্লুরাল, তাহলে উই প্লুরাল হলে হিয়ার প্লুরাল ফর্ম হবে দে হবে। বুঝছেন হিসাবটা? কোন জায়গাটা আমরা ভুল করি খেয়াল করছেন কিনা? মনোযোগ। তাহলে দেখেন আমরা বেশিরভাগ ভাই বোন কিন্তু এখানে হি লিখে দিয়ে চলে আসে না রে পাগলা। ঠিক আছে, ফার্স্ট পারসন কে ফলো করবে, হি সাবজেক্টিভ ফর্ম হি হবে, কিন্তু এখানে তো উই আছে। তাহলে উই থাকলে হিয়ার প্লুরাল কি? হিয়ার প্লুরাল হচ্ছে দে, তাহলে এখানে দে হবে। এখানে উই হচ্ছে প্লুরাল, তাহলে হিয়ার প্লুরাল হচ্ছে দে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে, তাহলে আই এর প্লুরাল হচ্ছে উই, তাহলে হিয়ার প্লুরাল হচ্ছে কি? দে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে। যাই হোক, তাহলে আমি কিন্তু বারবার বলতেছি, আমি ধরাই দিব যেখানে যেখানে ভুল হয়, যেই জায়গাগুলোতে স্যাররা ভুল করে এই জিনিসগুলো আমি ধরাই দিচ্ছি। এবং আমি কিন্তু একটা বারবার বলতেছি, একটা আমি পড়াবো আর বাকি সব আপনারা পারবেন। তার মানে কি একটা আমরা সময় নিয়ে পড়াচ্ছি বা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, যেন এই টাইপের কোটি কোটি প্রশ্ন আসলে আপনার ভুল হবে না। তো যাই হোক, আচ্ছা তাহলে আমরা দিয়ে দিলাম দে। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, থাকলে বেজার হয়ে যাবে ওয়াজ ওয়্যার। তাহলে দের সাথে ওয়াজ না ওয়্যার, অবশ্যই ওয়্যার দিব যেহেতু প্লুরাল। তারপর খেয়াল করে দেখেন, প্লেইং এর জায়গায় প্লেইং, ক্রিকেটের জায়গায় ক্রিকেট, উইকের জায়গায় উইক, এগুলো চেঞ্জ হবে। শুধু চেঞ্জ হবে চারটা জায়গায়। কি কি? এই যে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে, এখানে লিঙ্কারটা চেঞ্জ হবে, টেন্সটা চেঞ্জ হবে, এই প্রোনাউনটা চেঞ্জ হবে। এই জিনিসগুলো শুধু চেঞ্জ হয়। এই হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছেন? টাইমটা চেঞ্জ হবে, টাইমটা চেঞ্জ হবে। যাই হোক, তাহলে ইউর হচ্ছে কোন পার্সেন্ট? সেকেন্ড পার্সেন্ট। ইউর হচ্ছে কোন পার্সেন্ট? সেকেন্ড পার্সেন্ট। ইউর হচ্ছে কোন পার্সেন্ট? সেকেন্ড পার্সেন্ট। দেখেন আমি আরেকবার আপনাদের একটু ধরাই দিই হালকা করে। আমরা ফার্স্ট পার্সেন্ট বলতে কিন্তু শুধু আই কে লিখি, ব্যাপারটা এমন না। ফার্স্ট পার্সন মানে হচ্ছে ভাইয়া একটা প্রোনাউনের চারটা ফর্ম থাকে, আই, মি, মাই, মাইন। ওকে ফাইন। ঠিক সেম ফার্স্ট পার্সন মানে হচ্ছে উই, আই এর প্লুরাল হচ্ছে উই, উই হচ্ছে ভাইয়া উই, আস, তারপর হচ্ছে আওয়ার, আওয়ার্স। ঠিক সেম সেকেন্ড পার্সন মানে হচ্ছে ইউ, ইউরও চারটা ফর্ম, ইউর অবজেক্টিভ ফ্রম ইউ, সাবজেক্টিভ ফ্রম ইউ, ইউর পজিটিভ হচ্ছে ইউর, আর পজিটিভ প্রোনাউন ফর্ম হচ্ছে ইউর। এই হচ্ছে, এগুলো একটু মনে রাখলেই হবে। হ্যাঁ যাই হোক, এবার আমরা দেখুন এখানে যেই ফর্ম থাকবে ঠিক সেই সেম ফর্ম হবে। কেমন? তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন ফলো করবে কাকে? সেকেন্ড কে। তার একটা বাক্যের সেকেন্ডে কি আছে? অবজেক্ট। অবজেক্ট হচ্ছে মি, ঠিক আছে না? তাহলে মি কে ফলো করবে। তাহলে যে ইউ কি আছে? পসেসিভ ফর্মে আছে। তাহলে মি, এই মি এর পসেসিভ ফর্ম কি হবে? এই যে মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম হচ্ছে মাই। তাহলে এখানে কি হবে? মাই হবে। কি হবে? মাই হবে। ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড, নাও এর জায়গায় দেন, শেষ। এই একটা যাদের ক্লিয়ার হয়েছে কমেন্টে লিখেন ওয়ান ক্যালকুলেট। এই একটা ক্লিয়ার হইলে বাকি সবগুলো আপনারা পারবেন। আমরা অনেকক্ষণ সময় নিলাম, দুঃখিত। একটু ভালো মতো বোঝানোর জন্য আমরা অনেকক্ষণ সময় নিলাম, প্রায় 10-15-20 মিনিট সময় নিলাম। প্লিজ এই এক নাম্বারটা ক্লিয়ার হলে সবাই লিখেন ওয়ান ক্যালকুলেট, একটু দ্রুত। এটা পারলে আজকে পড়া শেষ, আর সমস্যা হবে না, ক্লাস শেষ, বাকিগুলো আপনারা পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। এক নাম্বারটা ক্লিয়ার হলে ওয়ান ক্যাল, আলহামদুলিল্লাহ। এক নাম্বারটা ক্লিয়ার হলে ওয়ান ক্যাল হবে। এটা বুঝতে পারলে বাকি আপনারাই পারবেন। ক্লাস শেষ, আপনার ঝামেলা নেই, বাকিগুলো আপনারাই পারবেন ইনশাআল্লাহ। সিস্টেমটা বুঝছেন কিনা সেটা বলেন। এবার বলেন আমি যে কিভাবে চেঞ্জ করলাম এই সিস্টেমটা যাদের ক্লিয়ার কমেন্ট লিখবেন এসকে স্যার সিস্টেম ক্লিয়ার। দেখেন আমি বারবার বলতেছি, চাইলেও তো আপনি পুরোটা বাক্য একবারে লিখতে পারবেন না, এটা সম্ভব না। চাইলেও আপনি পুরোটা বাক্য একবারে লিখতে পারবেন না, আপনাকে একটা একটা করে লিখতে হবে। এই জন্য ন্যারেশনে আমাদের কঠিন লাগার কারণ হচ্ছে পুরো বাক্যটা আমরা একবারে চেঞ্জ করছি, একবারে চেঞ্জ করার চিন্তা করি। তো এটা বোকামি, এটা করা যাবে না, প্লিজ নেভার নেভার। বুঝছেন তো সিস্টেমটা কি? আপনি চাইলেও তো একবার লিখতে পারবেন, আপনাকে একটা একটা ওয়ার্ড লিখতে হবে। এই জন্য একটা একটা ওয়ার্ড পরিবর্তন করবেন, তাহলে ভুল হবে না।
একটা ওয়ার্ড পরিবর্তন করবেন তাহলে ভুল হবে না, 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 বুঝছেন তো? একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, বলেন এই সিস্টেমটা কি ভালো লাগতেছে? একবারে ভালো, একবারে পুরো বাক্যটা চেঞ্জ করা ভালো, নাকি একটা ওয়ার্ড ভালো লাগতেছে? বলেন দ্রুত বলেন, একটা ওয়ার্ড এটা ভালো, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড এটা ভালো, বুঝছেন না? একবারে হইলে ভুল হবে, হবে সে যত বড় আইনস্টাইন, মানে ওগুলোর সম্ভাবনা থাকবে কিছুটা হলে, কিন্তু একটা ওয়ার্ড করলে ওগুলোর সম্ভাবনা নাই, বুঝতে পেরেছেন? বলেন একবারে ভালো লাগে না একটা ওয়ার্ড? একবারে ভালো না একটা ওয়ার্ড? তাহলে বলেন একবারে ভালো না একটা ওয়ার্ড? জি স্যার একটা ওয়ার্ড, গুড, একটা ওয়ার্ড, মাশাআল্লাহ, গুড, একটা ওয়ার্ড। তাহলে একবারে ভালো না একটা ওয়ার্ড? বলেন একটা ওয়ার্ড। তাহলে এই সিস্টেম বুঝছেন না? এবার দেখেন পড়া শেষ, এবার আপনারা পারবেন ইনশাআল্লাহ। চলেন সামনে যাই, এবার ক্লাস শেষ, আপনারা পারবেন ইনশাআল্লাহ। এবার দেখেন বিগত বছরে কেমন প্রশ্ন আসছে সেটা আমরা একটু দেখবো। বিগত বছরের প্রশ্নগুলো যেগুলো আসছে সেগুলো খুবই সহজ, পারবেন ইনশাআল্লাহ। দেখেন এক্সেলেন্ট আনসার হয়ে যাবে। দেখেন এই যে হি এর জায়গায় হি, তারপরে সেড এর জায়গায় সেড, কেন? যেহেতু অবজেক্ট নাই এখন আর টোল্ড হবে না। তারপরে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা দেখবো কোন ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এই কমাটা উঠাই দিয়ে কি দিব, একটা দ্যাট দিব। ওকে, তারপরে কি আছে, আই আছে, আই কোন পার্সেন্ট, ফার্স্ট পার্সেন্ট, ফলো করবে কাকে, ফার্স্ট কে সাবজেক্ট, এখানে হি, এখানে সাবজেক্ট হবে হি, থাকলে আমি যা হয়ে যাবে ওয়াদার, তাহলে এর সাথে দিব ওয়াজ, ওয়েল এর জায়গায় ওয়েল, ওয়েল জায়গায় ওয়েল। সত্যি করে মন থেকে বলেন, কেউ হইব না আমার প্রকৃত প্রামাণিকেরা, সত্যি করে বলেন কার কাছে অলরেডি পানি লাগতেছে? এমন কেউ আছেন যে স্যার অলরেডি পানি লাগতেছে? আমাদের ক্লাস কিন্তু মাত্র শুরু করলাম, আমি আগে বলেছি ভাইয়া প্যানিক নিয়েন না, রিল্যাক্স, প্যানিক নিয়েন না, রিল্যাক্স, প্যানিক নিয়েন না, রিল্যাক্স। তার কথা বুঝছেন না? বুঝেন আগে বলছিলাম, আমি যে রিল্যাক্স বলছিলাম এটা কি ভিডিও শুনে বলছি কিনা বলেন? এই জন্য বলছিলাম যে রিল্যাক্স, একদম টেনশন নিন না, টেনশন নিন না, ভাইয়ের কাছে আল্লাহ নিয়ে আসছে মানে আবার টেনশন কিসের? রিল্যাক্স, রিল্যাক্স। বলেন আমরা ক্লাস মাত্র শুরু করলাম, মাত্র শুরু করলাম। এবার বলেন ক্লাসের শুরুতেই কারো পানি লাগতেছে? এই তো গুড, ক্লাসের মাত্র শুরু হয়েছে, এই শুরুতে যদি পানি লাগে তাহলে বুঝছেন না, শেষটা ভালো হবে ইনশাআল্লাহ। জি স্যার অলরেডি পানি লাগতেছে, গুড স্যার অলরেডি পানি লাগতেছে, এই যে গুড, তানিসা পানি লাগতেছে আলহামদুলিল্লাহ, সাইদ ভাই পানি লাগতেছে আলহামদুলিল্লাহ। বলেন আপনারা কি একটা বিষয় খেয়াল করছেন? বলেন তো কোন বিষয়টা? এই যে আমার ক্লাস আজকে অনেকদিন ধরে করছেন, কোনদিন আপনাদের প্রশ্ন করতে হয়েছে স্যার এটা বুঝিনি আবার বুঝাই দেন, এটা কি খেয়াল করছেন? কি খেয়াল করছেন? কোনদিন আমাকে বলতে হয় স্যার এই বিষয়টা বুঝিনি আবার বুঝাই দেন? আমি আপনারা বলার আগে আমি নিজে থেকে বোঝার চেষ্টা করি যে আপনারা কোন জিনিসটা বুঝবেন না, সেই জিনিসটা আমি নিজে থেকে 2বার 3বার 5বার বলি, বুঝেন নাই? আপনি বলবেন স্যার আরেকবার বুঝাই দেন, আমি আর 5বার বুঝাই দিই। খেয়াল করছেন কি না? বলে আমার ক্লাসের সবচেয়ে ভালো দিকগুলো একটা হচ্ছে এটা যে মানে আপনারা হয়তো বলবেন স্যার আরেকবার বুঝাই দেন, আমি 5বার বুঝাই দিই আপনাদের, এরা বলেন এটা খেয়াল করছেন কিনা? বলেন খেয়াল করছেন কিনা? ওকে আলহামদুলিল্লাহ। যাই হোক তাহলে পানি হয়ে গেছে, গুড, সবার পানি, দেখেন এই যে আমাদের স্লাইডও কিন্তু বুঝে গেছে, এই স্লাইডও কিন্তু বুঝে গেছে। দেখেন আপনারা আমার কথা শুনেন আলহামদুলিল্লাহ, দেখেন স্লাইডও কিন্তু আমার কথা শুনে সেও বুঝে গেছে। দেখেন একটা আসে, একটা দেখছেন, এই যে একটা একবারে আপনার নিষেধ, মানে একবারে আপনার কঠিন হবে। ওকে ফাইন আলহামদুলিল্লাহ স্যার, এই জন্যই আবার আপনার কোর্সে ভর্তি হওয়া, থ্যাংক ইউ সো মাচ। পানি তাহলে বলেন এভাবে যদি বাংলাটা যদি বেসিক থেকে শিখতে পারি, ইংলিশটা যদি বেসিক থেকে, ইংলিশটা শিখতেছি না, জিকেটা যদি বেসিক থেকে শিখতে পারি, ম্যাথটা যদি বেসিক থেকে শিখতে পারি, তাহলে চাকরি হবে না? হবে না? আপনারা কথা বলেন না আমার সাথে, আমি কিন্তু কষ্ট পাই। এবং যদি বাংলাটা, ইংলিশটা তো শিখতেছি না, জিকেটা, ম্যাথটা, 4টা বিষয় যদি বেসিক থেকে শিখতে পারেন, চাকরি হবে না? হবে না? কিসের পেরেশানি থাকেন বলেন? কেন পেরেশানি করছেন? বেকার হয়ে কার কত গালি শুনবেন, আর কত বকা শুনবেন, আর কত আত্ম যন্ত্রণা শুনবেন? কেন? চাইলেই তো আপনি ব্যাকআপ দূর করতে পারেন, কিন্তু করেন না তো আলসা। তাহলে বলেন যদি 4টা বিষয় বেসিক শিখতে পারি কেমন হবে? বলেন কেমন হবে? সেই জন্যই তো ফুল কোর্স শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গেছেন, কিছু ভাই বোন হয়তো বাকি আছেন। আমি আবার বলছি জান, আজকে আমি আপনাদেরকে ওয়াদা করলাম, আজকে যারা ভর্তি হবেন আমি আবার সিটের দামে, অনলি আমাদের সিটের দাম 1200 টাকা, আমাদের কোর্স ফি 3500 টাকা, সিটের দাম কত টাকা? 1200 টাকা। এই সিটের দামে আমি আজকে যারা ভর্তি হবেন আমি ওয়াদা করলাম তাদেরকে আবার সুযোগ দিব ইনশাআল্লাহ। আমি আমার সকল স্টাফদেরকে বলে দিব যে আমাদের ভাই বোনদেরকে আজকে আরেকটা সুযোগ দেন, যারা আজকে ভর্তি হবে তারা সিটের দামে কোর্স ফ্রি, শুধু সিটের টাকা দিলে ভর্তি হতে পারবেন, শুধু সিটের টাকা দিলে 1200 টাকা দিলে ভর্তি হতে পারবেন। যাই হোক নিজের খেয়াল মানুষের অনেক বুঝাইছি, আর বুঝাবো না। ওকে এবার দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স।
আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে ভাই যদি ইয়েস নো যে কোশ্চেনের উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যায়, ইয়েস নো হইলে এই কথা বলা যায়। খুব খেয়াল করবেন, যে সকল প্রশ্নের উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যাবে। কোন একটা প্রশ্ন আপনাকে করলাম, এটার উত্তর যদি কি হয় না আমার ইয়েস নো দিয়ে দেওয়া যায়, রাগ করবেন না কি হয় না আমার। আপনারা অনেকে বলছেন স্যার তাহলে ক্লাস শেষ করবেন কবে, কখন শেষ করবেন, ক্লাস শেষ করার জন্য পাগল হয়ে গেছে। রাগ করবেন না, আমি যে শুরু থেকে প্রায় 1 ঘন্টা সময়, 1 ঘন্টা প্লাস সময় ধরে আপনাদের সাথে এই যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো না বললে আজকের এই মুহূর্তটা কি এত সহজ মনে হইতো? কথা বলেন, বুঝেন না? আমি ক্লাসের শুরুতেই যদি এই জিনিসটা দেখাইতাম, বলেন আপনারা কি বুঝতেন? ক্লাসের শুরুতেই যদি এটা বলে ফেলতাম, বুঝতেন? ক্লাসের শুরুতেই যদি আপনাদের এগুলো আমি বলে ফেলতাম, বুঝতেন? বুঝতেন? তাহলে ক্লাসের মনে রাখবেন, আমার প্রত্যেকটা ক্লাসের শুরুটা, হ্যাঁ আমার অনেক ক্লাসের শুরুটাই 1 ঘন্টা প্লাস সময় লাগবে। খেয়াল করে দেখবেন, শুরুটা ক্লাসের 1 ঘন্টা প্লাস, আর বাকি ক্লাসটা হয়ে যাবে 1 ঘন্টা অথবা আধা ঘন্টা। বুঝেন নাই মনে হয়? শুরুটাই হবে 1 ঘন্টা নিয়ে, আর বাকি ক্লাস লাগবে মাত্র আধা ঘন্টা। বুঝছেন না এই সবটা? আমি ক্লাসের শুরুটা যদি এত সময় ধরে এত সুন্দর করে এত বেসিক এত তথ্য ইনফরমেশন দিয়ে যদি না পড়াইতাম, আজকের এই মুহূর্তটা কি সহজ মনে হইতো? তাহলে আপনারা বিরক্ত হলে ক্লাস শেষ করে দিব? যাই হোক, এগুলো একটু খেয়াল করেন। একটা বিষয় কি, কারো সাথে সংসার করতে হলে তাকে বুঝতে হয়, নাহলে তো আপনি সংসার করতে পারবেন না, সে যেই হোক। তো আপনারা, আমরা তো একটা সংসার করছি, আমরা তো একটা পরিবার। তো আপনারা যদি আমাকে না বুঝেন, আমাকে থাকতে পারবেন বলেন? আপনারা বোঝার ট্রাই করবেন যে স্যার আমার প্রত্যেক ক্লাসে আমি 1-1.5 ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে থাকি শুধু শুরুটা আপনাদের মূল বিষয়টা বোঝানোর জন্য। একবার যখন মূল বিষয়টা বুঝে যাবেন, এই টাইপের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন পারবেন ইনশাআল্লাহ। আপনি বুঝতেছেন আজকে আপনার সারা জীবনের ন্যারেশনের বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে? বুঝেন নাই তো, বুঝবেন না তো এগুলো। সারা জীবনের ন্যারেশনের বেসিক ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনি যা যা দেন সব পারবেন, পৃথিবীর যেখানে যান আপনি চলতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা একটু সময় নিয়েছি, কেউ রাগ করবেন না আমার। আমি আপনাদের ভালোবাসি, বড্ড ভালোবাসি, আমি আপনাদের ভালো চাই। যাই হোক, আমরা যেখানটাতে ছিলাম তুই ভাই বোন আমার, যেসব প্রশ্নের উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যায় তাদেরকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। মনে রাখবেন, প্রশ্ন 2 ধরনের হয়। প্রশ্ন 2 ধরনের হয়, কোয়েশ্চেন 2 ধরনের হয়, 2 ধরনের। কোয়েশ্চেন কত ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন। এই ইয়েস নো দিয়ে যে সকল প্রশ্ন উত্তর দেওয়া যায় সেগুলোকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। ডু ইউ লাভ মি? ইয়েস। ডু ইউ লাইক মি? ইয়েস। ডু ইউ ইট রাইট? ইয়েস। তাহলে বলে এসব প্রশ্নের উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যায় তাদেরকে বলা